আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক ভালো আছেন, আসলে বিশ্বাস করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, তাই তো? একটু বাচ্চারা দ্রুত লাইভে চলে আসবেন, একটু দ্রুত লাইভে চলে আসবেন। নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিল করিম আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা ক্লাসে এসে একটু হাজিরা দিয়ে দাও। কে কোথা থেকে দেখছো, কেমন আছো, একটু ভাইয়াকে জানাও, একটু ভাইয়াকে জানিয়ে দাও। বাচ্চারা দেরি করো না, আমাদের যথারীতি ক্লাস আজকে আমরা ক্লাসে খুব মনোযোগ দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। এবং আজকে অনেক মজা নিয়ে আমরা পড়ার চেষ্টা করব। শিক্ষা হচ্ছে আনন্দ নিয়ে পড়লে অনেক ভালো পড়া যায়, তাই তো? একটু দ্রুত সবাই চলে আসবো। আমি আমার লাইভটিকে শেয়ার করে দিচ্ছি। ভাইয়া যেহেতু শেয়ার না করে তোমাদের তো আর বলতে পারে না, দ্যাটস আমি আগে শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা। হ্যাঁ, একটু শেয়ার করে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও। একটু 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 হ্যাঁ, কোথা থেকে দেখছো তোমরা একটু জানিয়ে দাও। কি আসো, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সামিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রেরণার প্রাপ্তি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আচ্ছা, এরপরে মীরা আহসান। মেমোরাইজিং পার্টটা আমরা কীভাবে পড়বো আমি ক্লাস শেষে একটু আলোচনা করবো না, হ্যাঁ? একটু থেকো। হাসিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু সবাইকে একটু মেনশন করে দিই, শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। যদি প্রবলেম মনে হয় একটু কাইন্ডলি হাইলাইট করে দিও, হ্যাঁ? একটু হাইলাইট করে দিও যাতে সবাই ক্লাসটি দেখতে পারে, রাইট? ক্লাসটি দেখতে পারে, আমরা সবাই মিলে আনন্দ সহকারে পড়তে পারি, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, আমরা ইংলিশটা ছোটোবেলা থেকে ওই যে টিচার যেরকম ম্যাথ পড়বে না মানে পড়, ইচ্ছে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি, রাইট? আসো, আনিসুল ইসলাম রিফাত, আসসালামু আলাইকুম সালাম। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন আলোচনা করতে করতে আজকে আমরা বেসিক সহ আলোচনা করব, যত জায়গায় যেভাবে আসে। ওকে, আসো তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কী পাচ্ছি। দেখো, এক নম্বর কোশ্চেনটা কী বলছে এখানে। এক নম্বর কোশ্চেনটা কী বলছে, বলছে হি হ্যাজ ম্যানি বুকস, রাইট? হি হ্যাজ ম্যানি, বলছে হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেক বই আছে, ড্যাশ আর ওর্থ রিডিং। এটার উত্তরটা কি হবে? ওকে, সুরায়া সাবিহা নীলফামারী, আমার উত্তরবঙ্গের মানুষ, আমার উত্তরবঙ্গের সহজ সরল মানুষ। আমার বাড়ি উত্তরবঙ্গ, তো আমার বাড়ি রাজশাহী নওগাঁ জেলা। তো আমরা নিজেদেরকে উত্তরবঙ্গের সহজ সরল, অবলা, হ্যাঁ আরও যত যা বলা যায়, অবলা শুধু নারীর সাথে না, হ্যাঁ, তো আমরা সবই বলতে পারি। ওকে, খাইরুল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আনিসুল ইসলাম রিফাত, মেনশন যারা যারা দেয়নি তাদেরকে বিবাহ হবে না। আর বিবাহ হলে এমন মানুষের সাথে বিবাহ হবে যে মানুষটা জীবনেও দাঁত মাজে না, ঠিক আছে? একটু মেনশন দিয়ে দাও। অ্যান্ড বলছে আনিসুল ইসলাম রিফাত, ওকে, আর উত্তর করেছে নট মাস। এক নম্বর দিয়ে উত্তর করবেন, এক নম্বর দিয়ে উত্তর করবেন। ওকে, এরপরে হ্যাঁ, তিথি রহমান, আমরা একসাথে ছিলাম আগে, রাইট? এরপরে আসেন আদ্রিসা অবনী, বরিশালের ভাইয়া, বরিশালের ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন আরিহা আতিকা, আসসালামু আলাইকুম। ভুবন রয়, রংপুর থেকে। ওকে, আসো একটু উত্তর করো না, একটু উত্তর করো, একটু উত্তর করার চেষ্টা করো। আসো, দেখো কি বলছে, হি হ্যাজ ম্যানি বুকস। ভালো করে খেয়াল করো, হি হ্যাজ ম্যানি বুকস। তাহলে এবার দেখো তার অনেক বই আছে। এই নাউনটা কি বলছে? ভাই নাউনটা হচ্ছে প্লুরাল। নাউনটা কি? প্লুরাল। এবার দেখো কাউন্টেবল আনকাউন্টেবলের শর্ত তুমি যদি দেখার চেষ্টা করো, শর্ত কেমন পাও। তাহলে আমরা জানি আনকাউন্টেবলটা কি বলছে ভাইয়া। আনকাউন্টেবলটা জন্ম থেকেই সে জ্বলছে, জন্ম থেকেই সে সিঙ্গুলার, সিঙ্গেল। হ্যাঁ, জন্ম থেকেই জ্বলছে, তার বিবাহ হয় না, সে একটা সিঙ্গুলার, এটা তাই তো? তাহলে এটা আমরা বলছি সিঙ্গুলার। আর আমরা যখন কাউন্টেবল বলছি, হ্যাঁ এটা কাউন্টেবল, এটা ছেলে মেয়ে, এটা হচ্ছে শুধু মেয়ে, আর এটা হলো ছেলে, সারা জীবনই সিঙ্গুলার, সারা জীবনই সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার দেখেন কাউন্টেবলটা কি হতে পারে। আমরা বলছি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, তাই তো? তাহলে এবার আসো, প্লুরাল কি আনকাউন্টেবল হতে পারে? তো বলছে না ভাইয়া, প্লুরাল কোনোভাবেই আনকাউন্টেবল সুযোগ না। আনকাউন্টেবল এটা হলাম, হ্যাঁ, পুরুষ মানুষ, পুরুষ জাতি, সারা জীবনই সিঙ্গেল, রাইট? সারা জীবনই কি? সারা জীবনই সিঙ্গেল। আর কাউন্টেবল যেটা, এটা মেয়ে মানুষ, সিঙ্গেলও হতে পারে, প্লুরাল হতে পারে। হ্যাঁ, তাহলে এবার আসেন, তার মানে এবার এই যে প্লুরাল শব্দ, এটা কিন্তু আনকাউন্টের সাথে জীবনেও যায় না। তাহলে এই যে নাউনটা কি? প্লুরাল।
যেহেতু নাউনটা তুমি প্লুরাল পেয়েছো তার মানে এটা কাউন্টেবল, এই জন্য তুমি কি দিয়েছো এখানে ম্যানি দিয়েছো। ওকে, আচ্ছা এবার আমরা যদি বলি বাট ড্যাশ আর, তাহলে এই যে আর দেওয়া আছে না, আর ভার্বটা কি প্লুরাল, তাহলে আমরা গতদিন শিখেছি ভার্ব প্লুরাল হলে ডেফিনেটলি এই জায়গাটাতে যে সাবজেক্টের জায়গায় যেটা আসবে এটা প্লুরালই হইতে হবে, তাই তো, প্লুরালই হইতে হবে। তাহলে এবার দেখো তার মানে প্লুরাল কে হয়, শুধুমাত্র কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হওয়ার কি কোনো সুযোগ আছে, বুঝছে না। ভার্ব প্লুরাল মানে কি ডেফিনেটলি আমার সাবজেক্টটাও প্লুরাল আসবে, সাবজেক্টটা কি আসবে রে, তার আমি বলছি সাবজেক্টটাও প্লুরাল আসবে, সাবজেক্টটা কি আসবে বলছি সাবজেক্টটাও প্লুরাল আসবে। তাহলে এবার দেখো আমরা যদি এইখানে মাসের কথা বলি, মাসটা যারা উত্তর করেছো এটা তো আনকাউন্টেবলের সাথে বসে, এটা তো জন্মগতভাবে সিঙ্গুলার, হ্যাঁ, তার মানে এটাকে আমি যেতেই পারছি না। তাহলে এবার আমরা এখানে কি নিতে পারি, তাহলে এবার দেখো আমরা ফিউ আর আফিউ এর মধ্যে একটু ডিফারেন্সটা পড়ে আসি। ফিউ আর আফিউ বলতে কি বুঝি, নর্মাল কথা, ধরো আমরা এই জায়গাটাতে যদি এইভাবে বলতে চাই, ধরো এটা একটা হচ্ছে 7 আপের গ্লাস, এটা হচ্ছে একটা 7 আপের গ্লাস, 7 আপের পানির বোতল, সরি 7 আপের একটা বোতল বা কোকের একটা বোতল, রাইট। তো এই বোতল নিয়ে তুমি যদি একটু চিন্তা করে পড়ো, ফাংশনালি যদি চিন্তা করতে চাও তাহলে দেখবার জীবনেও কোনোদিন সমস্যা হবে না। ফাংশনালি তুমি যদি চিন্তা করতে চাও, ওকে, ফাংশনালি দেখার একটু চেষ্টা করো কি বলছে এখানে। তাহলে আমি বললাম এটা একটা 7 আপের বোতল, তুমি ক্লাস করছো আমার সাথে, অনেকক্ষণ ধরে ক্লাস করছো, হ্যাঁ, আমি আমার স্টাফকে বললাম যাও তো আমার জন্য একটা 7 আপ নিয়ে আসো, সে 7 আপ নিয়ে আসলো, হ্যাঁ, তাহলে 7 আপ নিয়ে আসলো। তো যখন সে 7 আপ নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি তোমার সামনে ঢক করে খাওয়া শুরু করছি, এদিকে তোমারও প্রচণ্ড গরম লাগছে, হ্যাঁ, এরপরে নিচে 3-4 ফোঁটা আছে, হ্যাঁ 3-4 ফোঁটা আছে, এই যে 3-4 ফোঁটা আছে, আমি যদি তোমাকে দিই স্বাভাবিক ভঙ্গিতে তুমি বলো তো তুমি কি খাবা, তো নাকি এই বোতলটা নিয়ে ধূপ করে পাক করে ফেলায় দিবা, ধর ভাইয়া ফাইজলাম করতেছেন না, এই বোতল নিরুম করবো, বাবা পড়ো বাবা, ও বাবা তুমি পড়ো পানির ফোঁটা, ব্যাপারটা তো এরকম কখনোই পসিবল না। তুমি বোতলটা নেওয়ার সাথে সাথে হয় ফেলায় দিবা অথবা মনের মধ্যে গালি দিবা, যা এমন বদদোয়া দিলাম জীবনেও, হ্যাঁ ডট, হ্যাঁ। তাহলে এবার দেখো তার মানে এই যে অল্প একবারে নেই বললেই চলে, এটা আমরা তখন এটাকে বলছি এটা হচ্ছে লিটিল, এটাকে কি বলছি আমরা লিটিল। এই যে তুমি এক্সপ্রেশন দিলা, হ্যাঁ, তুমি ঢকঢক করে পুরোটাই খাইছি, অল্প একটু আছে 3-4 ফোঁটা 10 ফোঁটা আছে তোমাকে দিছি, তুমি এরকম করে বোতল নিয়ে জীবনেও খাবা না, ডেফিনেটলি ওই 7 আপের বোতলটাকে তুমি ছুঁড়ে ফেলে দিবা না, তাই তুমি ছুঁড়ে ফেলে দিবা। এই যে ছুঁড়ে ফেলে দিবা তার মানে কি এক্সপ্রেশনটা কি, আমার প্রতি তোমার পজিটিভিটি আসতেছে, জীবনেও না, এটা সারা জীবনে তখন তুমি কি বলছো, এটাকে তুমি বলছো নেগেটিভ, দ্যাটস ওয়াই এই লিটিলটাকে আমরা বলছি নেগেটিভ। এবার আসো, এবার এ পরিমাণ যদি যুক্ত থাকে, রাইট, এতখানি যদি থাকে, আমি খাইলাম, খাওয়ার পরে এটুকু পরিমাণ আছে, একটু অল্প পরিমাণে আছে, হ্যাঁ, তাহলে এটুকু যদি তোমাকে দেই আমি, তুমি কি খাবা নাকি খাবা না, তুমি খাবা। খাওয়ার পরে আল্লাহর কাছে তুমি 2 হাত তুলে মনোজাত করবো, আল্লাহ ভাইয়াতে তুমি এত টাকা দিও 50 বস্তা টাকা দিলেই হবে আল্লাহ, বেশি দেওয়ার দরকার নেই আল্লাহ, ভাইয়াকে তুমি দিও, ভাইয়া অনেক ভালো মানুষ, বুঝছে, দিলেই দোয়া না দিলে কি বদ দোয়া, এই যে এই পরিমাণ, তাহলে এটাকে আমরা বলছি আ লিটেল, তাই তো। তাহলে এই জন্য এই যে তুমি খাওয়ার পরে তুমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করলা, আল্লাহ ভাইয়াকে তুমি দিও, তার মানে এটা কি পজিটিভ, এটা কি পজিটিভ। তাহলে সেম ব্যবহার আমরা যদি চিন্তা করি, ফিউ সেম ব্যবহার, ফিউটাকে আমরা তখন বলছি নেগেটিভ, এবং আ ফিউটাকে আমরা কি বলছি, আমরা আ ফিউটাকে পজিটিভ বলছি। লিটিলটা কি বলছে, এটা আনকাউন্টেবলের সাথে বসে, ফিউটা কার সাথে বসে, কাউন্টেবলের সাথে বসে। তাহলে এবার দেখো কোশ্চেনটা এখানে কি বলছে, কোশ্চেনটার এই জায়গাটাতে তুমি যদি চিন্তা করো কোশ্চেনটা এখানে কি বলছে, কোশ্চেনটা খুব সুন্দর করে বলছে হি হ্যাজ মেনি বুকস, তার প্রচুর বই আছে, বাট এই যে দেখো একটা কন্ট্রাস্ট লিঙ্কার এসেছে, কন্ট্রাস্ট লিঙ্কার মতলব क्या है, इसमें क्या है, এর মধ্যে এত রূপ কেন রে, দেখলেই মনে হয় সৌন্দর্য ঝরে ঝরে পড়ে, তবে সেটা কন্ট্রাস্ট লিঙ্কার ভাইয়া, কন্ট্রাস্ট লিঙ্কারের কাজ কি, তাহলে আমরা যদি বলি, দেখেন আমরা যদি কন্ট্রাস্ট লিঙ্কারের কথা বলি, আমরা যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, হ্যাঁ হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, গরিব হলে তো সৎ থাকবেই না, আসো তাহলে আমি বললাম হি ইজ আ ফেমাস পলিটিশিয়ান, সে অনেক ভালো রাজনীতিবিদ, বাট হি টেক্স ব্রাইব ফ্রম অর্ডিনারি পিপল, সে অনেক ভালো রাজনীতিবিদ কিন্তু গরিবের কাছ থেকে সে কি নেয়, টাকা নেই। তার মানে এই বাট যখন যুক্ত থাকে, আগে যখন পজিটিভ কথাবার্তা আসে, পরে ডেফিনেটলি একটা নেগেটিভ কথাবার্তা আসে, তাই না, সে গরিব কিন্তু সৎ, গরিব বললো নেগেটিভ, গরিব তো গরিবই না, তাহলে গরিবটা হচ্ছে নেগেটিভ, এরপরে ওই পারে যদি যাও তাহলে ওটা কি হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে, এটা বাদ, তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করছো এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে তুমি যদি মৃত্যুবরণ করো এটা তোমার অপরাধ, রাইট। আসো তাহলে আমরা এই যে হি হ্যাজ মেনি বুকস পজিটিভ, পরেরটাকে আমরা কি বলবো, তা বলছে ভাইয়া পরেরটাকে আমরা নেগেটিভ বলবো, যে বাদ দেওয়া আছে, গরিব কিন্তু কি সৎ, সুন্দরী কিন্তু কি
সুন্দরী কিন্তু সিঙ্গেল, সুন্দর কিন্তু সুন্দর কিন্তু হ্যাঁ। এবার আসেন, তাহলে আমরা বলছি এটা পজিটিভ, পরটা কি যাবে রে নেগেটিভ। তাহলে এবার দেখো তো আ ফিউ পজিটিভ নাকি শুধু ফিউ নেগেটিভ। তাহলে আমরা জানি শুধু ফিউটা হচ্ছে নেগেটিভ। বাংলা কি দাঁড়াচ্ছে দেখো, বলছি হি হ্যাজ মেনি বুকস, তার প্রচুর বই আছে, বাট দ্যাটস আর ওর্থ রিডিং। এই যে তার প্রচুর বই আছে কিন্তু বই পড়ার মতো বই তার কাছে খুবই অল্প পরিমাণে আছে। দ্যাটস উত্তরটা আমরা কোথায় যাচ্ছি, আমরা ডিতে যাচ্ছি। রাইট, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আফরিন জান্নাত, নীলা, ওরে বাপ রে বাপ। আসো, এই জন্য এটা হচ্ছে এই কাহিনী। দ্বিতীয় নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করে দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখছো, আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়ছে। আকাশে যতগুলো তারা, ওই আকাশের তারাই তারাই খুঁজেছি তোমায়। আসো, তাহলে এবার আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়েছে। কোশ্চেনটা দিচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট। তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, এইটা আমাকে বুঝতে হবে। রিলেটিভ প্রোনাউন যদি আমি না বুঝি তাহলে আমার এটা হবে না। তাহলে এবার আসো, আমরা এই জায়গাটাতে একটু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বরের উত্তরটা তোমরা করতে থাকো, আমি একটু তোমাদেরকে কনসেপ্টগুলো বুঝাইতে থাকি, ঠিক আছে। তাহলে এবার আমরা তোমরা 2 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু ভাইয়াকে বলতে থাকো, ভাইয়া একটু তোমাদেরকে পড়াইতে থাকুক। একটা কথা মনে রাখবা, দেখো অ্যান্টিসিডেন্ট আগে আমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে বললাম, ভাইয়া বলেছে অ্যান্টিসিডেন্ট বুঝতে হবে, রাইট। কি বুঝতে হবে, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট এর সাথে রিলেটিভ প্রোনাউনের সম্পর্কটা কি, এই সম্পর্কটা আমরা আগে নিরূপণ করার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। কার নাউন বা প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, ঠিক আছে। এই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, যেটাকে আমরা পরবর্তীতে ব্যাখ্যা বা বর্ণনা করি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্টের পরিচয়। একদম ছোট্ট করে বলবো আমরা, আমি এত জটিল কথা বলতে পারি না, মানে কঠিন কথাগুলোকে সহজে বলতে হয়, আমি সহজে বলার চেষ্টা করব। বেশি সহজে বলি অনেকে আমাকে পছন্দ করে না, দেখ দুঃখের কথা বাদ দিই। আসেন, তাহলে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে কী ধরনের কেমিস্ট্রি বিদ্যমান। আমরা বলছি অ্যান্টিসিডেন্টটা কি, বলছি অ্যান্টিসিডেন্টটা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে। কার পূর্বপদ, এই রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ। অর্থাৎ তুমি যে ডব্লিউএস কোশ্চেনগুলো সাধারণত পড়ো, হ্যাঁ, এর মধ্যে রিলেটিভ অ্যাডভার্বও আছে, আমরা ওদিকে না যাই। এই যে হু, হোম, হুইচ, তুমি যেগুলো পড়ো, এগুলোর সামনে যে নাউন বা প্রোনাউন তুমি পাও, এটাকে আমরা বলছি পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। এটা কে হয়, বলছে নাউন বা প্রোনাউন হয়। কে হয়, বলছে ভাইয়া নাউন বা প্রোনাউন হয়। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের সম্পর্ক কেমন জানো, এটা ঢাকা শহরের রিক্সার মতো। সারা জীবন মনে রাখবা, এটা ঢাকা শহরের রিক্সার মতো সম্পর্ক। ঢাকা শহরের রিক্সা, ঢাকা শহরের কি বলছে ভাইয়া, ঢাকা শহরের রিক্সার সম্পর্ক। ঢাকা শহরের কিসের সম্পর্ক, ঢাকা শহরের রিক্সার সম্পর্ক। ঢাকা শহরের রিক্সার সম্পর্ক ভাই আপনি কেন বললেন? তোমরা ঢাকা শহরের রিক্সা দেখেছো বা ঢাকা শহরের রিক্সায় উঠেছো? আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা উঠেছো কিনা, আমি একটু জানতে চাই। হ্যাঁ, এই পবিত্র মনটি আমার জানতে চাই তোমরা এই রিক্সায় উঠেছো কিনা। তো আমরা বলছি যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের সম্পর্কটা কেমন ভাইয়া, বসে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের সম্পর্ক হচ্ছে ঢাকা শহরের রিক্সার মতো। এই রিক্সাগুলো না বড্ড ছোট, বড্ড কি বলছে, বড্ড ছোট। এখানে একটা যদি বেড়া আরেকটা যদি বেড়ি পাশাপাশি বসে, তাহলে শরীরের সাথে শরীরটা স্পর্শ করে যায়। এখন তুমি যদি তোমার হাজব্যান্ড ছাড়া অন্য কোনো ছেলের সাথে ওঠো, যেগুলো মাহারাম না নন মাহারাম কি একটা বলে না, যেগুলো শরীয়ত মতো বিধিসম্মত নয়, এরকম ওই যে বলে না, ওই যে ওনার সাথে, মানে বোঝাচ্ছি উনি আছে না, ওই যে উনি কেমন আছে রে, হ্যাঁ, ওই যে ওনার সাথে তুমি যদি ওঠো, তাহলে ঢাকা শহরের রিক্সাগুলো এত ছোট ছোট পাশাপাশি শরীরটা স্পর্শ করে ফেলে। তাহলে এটা কি জায়েজ নাকি না জায়েজ? বলছে না জায়েজ। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আল্লাহ মাফ করে দিও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। কি বলে ভাই এসব? তাই এই যে তুমি ঢাকা শহরের ছোট্ট একটা রিক্সা, এখানে তুমি যখন পাশাপাশি বসতেছ, ধরো আমার পাশে তুমি কোনো মেয়েকে বসতে দেখেছো, তাহলে তুমি নির্দ্বিধায়, হ্যাঁ, তুমি কি বলতে পারবা, যদি বয়সে ছোটো মোটো হয় তাহলে তুমি তাকে ভাবি বলতে পারবা। কারণটা কি, ওই যে ঢাকা শহরের রিক্সা, ছোট জায়গা, আমার পাশে বসছে, অন্য কোনো মেয়ে হইলে তো বসার কথা ছিল না, কারণ শরীরের সাথে শরীর স্পর্শ করে যাবে, ছোট্ট রিক্সা, তাই তো। তাহলে এবার দেখেন, এই যে পাশাপাশি আপনি বসলেন, তাহলে আমি যখন একটা মেয়ের পাশে বসছি, তখন ওই মেয়েটাকে আমি ব্যাখ্যা করা শুরু করছি, আমি তার হাজব্যান্ড, রাইট। আর অন্য মেয়ে যদি হয়ে যায় তাহলে এটা হারাম, বসা যাবে না। কারণটি হচ্ছে এটি ঢাকা শহরের রিক্সা, বড় না, একদম প্রশস্ত না, একদম ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট জায়গাতে যখন আপনি পাশাপাশি বসছেন, তখন একটা হারাম কাজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলছি অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের সম্পর্কটা হবে একদম হালাল, একদম বৈধ, অবৈধ হওয়ার কোনো সম্পর্ক নাই। কারণ পাশে বসলেই তাকে ব্যাখ্যা করা শুরু করে দেয়। এটুকু মনে রাখলে আর জীবনও পাওয়া লাগবে না।
রাইট, এটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা যদি একবার একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে জীবনেও পড়া লাগবে না। তাই আমি বললাম শেক্সপিয়ার, এরপর আমি বললাম রোট, এরপর কি বললাম রোট হ্যামলেট, ঠিক আছে। এরপর আমি বললাম হু ওয়াজ আ বার্ড অফ অ্যাভন, তারপর আমি কি বললাম, আমি বললাম হু ওয়াজ আ বার্ড অফ অ্যাভন, বার্ড অফ অ্যাভন। তাহলে কোশ্চিনটা আমি কি বললাম, কোশ্চিনটা অনেকবার পড়ছি, স্কিপ করার কোনো সুযোগ নাই ভাইয়া, স্কিপ করার কোনো সুযোগই নাই। আমি বললাম শেক্সপিয়ার কি লিখেছে, আমি বললাম শেক্সপিয়ার লিখেছে হ্যামলেট। হ্যামলেটের পাশে তুমি কি দিয়েছো, হো, ঢাকা শহরের রিক্সা। নাউন বা প্রণয়ের সাথে যখন তুমি রিলেটিভ প্রণয়নটা অ্যাড করলাম, এখন একে ব্যাখ্যা করা শুরু করে দিছে। কি ব্যাখ্যা করতেছে, বলছে শেক্সপিয়ার রোট হ্যামলেট। শেক্সপিয়ার কি লিখেছে, হ্যামলেট লিখেছে, যে অ্যাভনের কবি ছিল, এই বার্ডের বাংলাটা হচ্ছে কবি। তাহলে তুমি বলো তো অ্যাভনের কবি কি হ্যামলেট নাকি শেক্সপিয়ার? তাহলে ভাইয়া শেক্সপিয়ার। বসা লাগবে কার সাথে, শেক্সপিয়ারের সাথে। বসছে কার সাথে, হ্যামলেটের সাথে। অবৈধ সম্পর্ক। আমি বলেছি যার পাশে বসবে তাকেই ব্যাখ্যা করবে, এখানে হ্যামলেটের পাশে বসেছে, দ্যাটস ওয়াই এটি কাকে ব্যাখ্যা করছে, বলছে ভাইয়া হ্যামলেটকে ব্যাখ্যা করছে। কাকে ব্যাখ্যা করছে, বলছে ভাইয়া এটা হ্যামলেটকে ব্যাখ্যা করছে। তাহলে যে যার সাথে বসবে তাকেই, তাহলে হ্যামলেটের পাশে বসে হ্যামলেটকে ব্যাখ্যা করছে। তাহলে আমি পড়ে বুঝছি হ্যামলেট তো তার একটা সৃষ্টি, তার একটা রচনা, সে তোর কবি ছিল না, কবি ছিল কে, শেক্সপিয়ার। তাহলে আমাকে ঘুরিয়ে লিখতে হবে, এখন আমাকে কি করতে হবে, ঘুরিয়ে লিখতে হবে। তাহলে এবার দেখো আমি যদি বলি শেক্সপিয়ার, তারপর আমি যদি বলি হু ওয়াজ আ বার্ড অফ অ্যাভন, এবার দেখো এবার শেক্সপিয়ারকে আমি ব্যাখ্যা করা শুরু করে দিছি। দ্যাটস ওয়াই উল্টাপাল্টা বসলেই এটাকে তখন আমরা বলি নাজায়েজ সম্পর্ক। সম্পর্কের ধরন কেমন, হচ্ছে ভাইয়া ভেরি নাজায়েজ, ভেরি ইললিগাল সম্পর্ক। এবার দেখো প্রথমে কি বলছে, টল হো, তার মানে কি টলকে ব্যাখ্যা করবে, জীবনেও না। দ্য ম্যান ওয়াজ টল, যে মানুষটা লম্বা ছিল, হো ইজ টল মাই ব্যাক, টলকে তো আর ব্যাখ্যা করতে পারতেছে না। আমার যার পাশে বসবে তাকে ব্যাখ্যা করবে, হচ্ছে না। তাহলে আমি যদি বলি দ্য ম্যান ইজ টল মাই ব্যাগ, যে মানুষটা এই যে দেখেন ব্যাগের পরে বসে, তার মানে কি ব্যাগটা লম্বা ছিল, জীবনেও না। ব্যাগকে ব্যাখ্যা করার জন্য আমার দ্যাট বা হুইচ লাগে, তাই তো আমি অব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করতে পারি না। হুটা শুধুমাত্র, আমরা যদি হুয়ের কথা বলি, হু শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে, তার মানে হচ্ছে না। আবার দেখো এই যে ব্যাগ আছে, ব্যাগের সাথে তোর হু বসে না, তাহলে বাদ। এখানে দেখো কারেক্ট করা আছে, দ্য ম্যান, এই যে ব্যক্তি, নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, এবার হো দিয়ে তাকে আমি কি করছি, ব্যাখ্যা করছি। মানুষ যে আবার ব্যাগটা চুরি করেছিল সে কেমন ছিল, সে লম্বা, কেমন ছিল রে, লম্বা। দ্যাটস সঠিক উত্তর কি হবে, ডি। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা আমি দেখেছি এতবার পরীক্ষায় আসে, তারপরে পোলাপানগুলো কনফিউজড হয়ে যায়, কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। ওকে, আসো 3 নম্বর কোশ্চেন, অনেকবার পরীক্ষায় পড়ছে। আমি সে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করছি যেগুলো সেকেন্ড টাইমের জন্য কাজে লাগবে। আর দুদিন পরে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এই পরীক্ষাতে যেগুলো অনেকবার পরীক্ষা আসে সেই জিনিসগুলো তোমাদের জন্য অত্যন্ত জরুরি। দ্যাটস ওয়াই আমি ওই জায়গাতে আলোচনা করার চেষ্টা করছি, রাইট। আসো তো এই জায়গাটার দিকে তোমরা একটু 3 নম্বর কোশ্চেনটা ভাইয়াকে একটু জানাবা। ওকে, স্মরণ সম্রাট আগুন, লামিয়া ইসলাম তেহা, আস্তাক ফিরুল্লাহ। আচ্ছা, লামিয়া ইসলাম তেহা অনেক রিক্সা উঠেছে, আস্তাক ফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও আল্লাহ, কি বলে মেয়েটা। আচ্ছা, এরপরে শিরিমা সাহা নাকি উত্তর করেছো, ভুবনরা উত্তর করেছো, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসেন, এরপরে একটু উত্তর করবেন কাইন্ডলি। 3 নম্বর কোশ্চেনটার উত্তর তুমি কি বলতে পারো, 3 নম্বর কোশ্চেনের উত্তর তুমি কি বলতে পারো, 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি বলতে পারো। এই বাচ্চারা একটু উত্তর করো না রে, একটু উত্তর করো, হ্যাঁ উত্তর করো, একটু উত্তর করো। 3 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো, রাইট। 3 নম্বর একটু উত্তর করো। এই বৈশা বৈশা চুপচাপ শুধু মোবাইলের দিকে হাঁ করে আমার দিকে তাকিয়ে থেকো না, আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। আমি পরীক্ষার কোশ্চেন না, আমার দিকে তাকায় এখনো লাভ নাই ময়না। তুমি একটু কোশ্চেনটা সলভ করো বাবুটা, কারণ তোমাকে সামনে পরীক্ষা ভালো করতে হবে। আমার এই ক্ষমাটা কি তোমার পরীক্ষা হলে থাকবে, থাকবে না। একটু উত্তর করার চেষ্টা করো না। এবার আসো একটু সুন্দর করে উত্তর করো, দেখো কি বলছে। বলছে দ্যাশ অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 12। আমরা টিচাররা এখানে দেখো কতবার পরীক্ষায় পড়ছে না, অনেকবার পরীক্ষায় পড়ছে, কঠিন জিনিস না, একদম সহজ। তাইলে আমরা টিচার এরকম ব্যাখ্যা করি, হুয়ের বাংলা কি, তো আমরা বলি হুয়ের বাংলা হচ্ছে কে, আবার হুয়ের বাংলাটা কি আমরা বলি কে কি, আরেকটা বাংলা কি বলি আমরা কে কে। এভাবে তোমরা উত্তর করো, হ্যাঁ। তাহলে আমরা এটা উত্তর করি এভাবে। তুমি বলো কীরকমভাবে, যে ভাইয়া তুমি এরকমভাবে বলো হুইস, হুইসটা হচ্ছে অব্যক্তির ক্ষেত্রে বসে। হুইসটা কার ক্ষেত্রে বসে বাবুটা, তাহলে আমরা বলছি হুইসটা হচ্ছে অব্যক্তির ক্ষেত্রে বসে। হুইসটা কার ক্ষেত্রে বসে, অব্যক্তির ক্ষেত্রে বসে। তাহলে এবার আসো, হুইসটা কার ক্ষেত্রে বসে, অব্যক্তির ক্ষেত্রে বসে। হুইসটা কার ক্ষেত্রে বসে বলো না, অব্যক্তির ক্ষেত্রে বসে, তাই না। তাহলে এবার দেখো আমি বলছি তোমাদের মধ্যে কে কে ক্লাস 12 পড়ে, তাহলে তোমাদের সাথে কি ক্লাসে কুইত্তা পড়ে,
হ্যাঁ, ক্লাসে কি কৈত্যা কৈত্যা আমার অনেক পছন্দ। হ্যাঁ, কৈত্যা জার্মান শেফার্ড আমার অনেক পছন্দ। আমার যখন আমার যখন কুকুর কেনার অনেকগুলো কুকুর পালার সামর্থ্য হবে তখন আমি অনেকগুলো কুকুর কিনবো। আচ্ছা দেখো, এখন তো মানুষই পালতে পারতেছি না, তাহলে দেখো তাহলে ক্লাসে কে পড়বে? কৈত্যারা পড়বে, বলো কৈত্যারা পড়তে পারে? কুত্তারা পড়বে? জীবনও সম্ভব না ভাইয়া, ক্লাসে কুত্তারা পড়তে পারে না, তার মানে কুত্তারা পড়তে পারে না, তার মানে অব্যক্তি না, বাদ। এবার আসো, আমরা জানি হুজের পরে সব সময় নাউন বসে। ভাইয়ের সাথে 3বার বলে ফেলো, হুজের পরে সবসময় কে বসে? তাহলে হুজের পরে ডেফিনেটলি সবসময় নাউন বসে, রাইট? হুজের পরে কে বসে রে ময়না? হুজের পরে নাউন বসে, তাহলে বাদ। তাহলে এখন থাকছে কোনটা কোনটা? বলছে হো, আর একটা হচ্ছে হোম। তাহলে তুমি বলছো এরকম যে হোটা কি? বলছে ভাইয়া সাবজেক্ট হিসেবে বসে। আর হোমটা কি? বলছে ভাইয়া অবজেক্ট হিসেবে বসে। তাহলে ঝামেলা না? সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা আর একটা কোনটা অবজেক্ট? তাহলে এই জায়গাটাতে তোমার ক্ষেত্রে ব্যাপক পেরেশানি তৈরি করতেছে যে ভাই আমি কি করব, ভাইয়া আমার তো কিছু ভালো লাগছে না, ভাইয়া আমি কি মারা যাব, আমার তো কিচ্ছু ভালো লাগছে না ভাইয়া, আমার কি হবে, তাই না? তাহলে এবার দেখো, তুমি বলছো হোটা কি? বলছো ভাই সাবজেক্ট হিসেবে বসে। হোমটা কি? অবজেক্ট হিসেবে বসে। তাহলে দেখো, এই যে এমন ইউ এর কথা তুমি বলছো, এমন ইউ এর কথা তুমি যখন বলছো ভাইয়া, এই জায়গাটাতে কি দাঁড়াচ্ছে রে? এমন ইউ আর ফ্রম ক্লাস 12। তোমার কাছে মনে হচ্ছে কি এ আর এর সাবজেক্টটা হচ্ছে ইউ? জীবনও না, এই ইউটা হচ্ছে অবজেক্ট। ইউ কয়টা আছে মনে আছে তোমাদের? ইউ, এরপরে কি পড়ছো? ইউ, তারপরে কি পড়ছো? ইয়োর, এরপরটা কি পড়ছো রে? ইয়োর্স। ইউ ইউ ইয়োর, এরপরটা কি পড়ছো? ইয়োর্স। ওকে, তাহলে এবার আমরা যদি মিষ্টি শয়তান বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া লেট হয়ে গেল, জীবনটাই তো নষ্ট করে ফেলেছিস, আর কতখানি বা নষ্ট করবি, হ্যাঁ ক্লাস পর। তাহলে দেখ, আমরা বলছি এখানে ইউ ইউ ইয়োর ইয়োর্স, তাহলে ইউটা কি? তার মানে বলছি ইউটা হচ্ছে সাবজেক্ট। আবার ইউটা কি? তাহলে আমরা বলছি ইউটা হচ্ছে অবজেক্ট। তার মানে ইউ কয়টা আছে রে? 2টা। ইউ কয়টা আছে বলো না? ইউ আছে 2টা। এ বাচ্চারা ইউ কয়টা আছে রে বলো না? ইউ আছে 2টা। ইউ কয়টা আছে? ইউ আছে 2টা। তাহলে তুমি শিওর এটা সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। তাহলে আমরা জানি প্রত্যেকটা ফাইনাইট ভার্বের কি লাগে রে? প্রত্যেকটা ফাইনাইট ভার্বের সাবজেক্ট লাগে। প্রত্যেকটা ফাইনাইট ভার্বে কি লাগে? তার আমরা জানি প্রত্যেকটা ফাইনাইট ভার্বে সাবজেক্ট লাগবে। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কি অনেক ভালোবাসি, তো এই যে লাভের সাবজেক্টটাকে বলছে আই। তার মানে আমরা প্রত্যেকটা জায়গাতে ভার্বের সাবজেক্ট লাগে। হোটা কি হিসেবে বসে? সাবজেক্ট। হোমটা কি হিসেবে বসে? অবজেক্ট। ঝামেলা শেষ। তাহলে এই যে ইউ সাবজেক্ট নাকি অবজেক্ট, এটাকে আমাকে নিরূপায় করতে হবে। সোজা হিসাব, ছোটবেলা থেকে তুমি এরকম পড়ছো না? তুমি এরকম পড়ছো না ভাই বলো তো? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। ছোটবেলার থেকে তুমি এরকম পড়ছো না? রাইস ইজ ইটেন বাই মি, বাইটা কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ প্রনাউনটা ইউজ করি। সোজা হিসাব। তাহলে এবার দেখো এমনটা কি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট। ওই যে রাইস ইজ ইটেন বাই মি, বাই তারপরে কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসছে? অবজেক্ট। তার মানে এটা আমার ডেফিনেটলি অবজেক্ট। এই ভার্বটার আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। এই ভার্বে কি লাগবে এখন? আমার সাবজেক্ট লাগবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কে? হোম। বুঝছে না? হোমটা তো অবজেক্ট হিসেবে বসে, তাহলে হবে না। তাহলে সাবজেক্ট কে? হো। দ্যাটস উত্তরটা কি হবে? এ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, বুঝেছো? বুঝেছো? তাহলে আমি আরেকবার বলছি, দেখো ইউ আছে 2টা, সাবজেক্ট হতে পারে, অবজেক্টও হতে পারে। তাহলে ইউটাকে আমাকে ডিটারমাইন করতে হবে। রাইস ইজ ইটেন বাই মি, বাইটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। এমনটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসছে? অবজেক্ট। তার মানে এটা হচ্ছে অবজেক্ট। এ আর এর সাবজেক্ট লাগবে। আমরা জানি প্রত্যেকটা ফাইনাইট ভাবে সাবজেক্ট লাগে। যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, রাইট? তাহলে এই যে লাভের সাবজেক্টটা কে? বলছে আই। তার মানে এ আর এর সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট খোঁজো। তাহলে সাবজেক্ট খোঁজার যদি চেষ্টা করি, তাহলে আমরা জানি হোমটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টটা কে হয়? হো। দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে এই তো কাহিনী, আর কোনো কাহিনী এখানে নাই। ওকে, আচ্ছা এরপরে আসো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি, যেগুলো অনেকবার পরীক্ষায় পড়ছে, তোমার 2 দিন পরেই পরীক্ষায় পড়বে, এগুলোকে তোমার ইগনোর করার কোনো সুযোগ নাই। আমি সেই সমস্ত একটু যেগুলো একটু শিক্ষার্থীদের বোঝার জায়গা অনেক বেশি আছে, সেই জায়গাগুলোতে আমি একটু চেষ্টা করছি যাতে তোমার প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি মধুর হয়, আমার নামটা যাতে তোমার হৃদয়ে অনেক দিন লেখা থাকে। ভাইয়ার ক্লাস করেছিলাম, কনসেপ্টগুলো আমি আগেও অনেক জায়গায় পড়েছি, এত সুন্দর করে ক্লিয়ার হয়নি। তো আমি ওই জায়গা থেকে চেষ্টা করছি, আমার কলিজার টুকরো নয়নের মণি, আমার যে ছোট্ট ভাই এবং ছোট্ট আপুরা আছে, তারা যাতে অনেক বেশি উপকৃত হতে পারে। ঠিক আছে, আসো ভাই একটু ভালো করে খেয়াল করো। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভ। অনেকবার পরীক্ষায় পড়ছে, আমার মনে হয় এটা তোমরা সবাই হ্যাঁ পারো। তোমরা একটু দ্রুত হাতের কাজ করে ফেলো যে ভাইয়া এখানে হাতের কাজ কি হবে। সত্যিকারের পুরুষ, সত্যিকারের মেয়েগুলো একটু উত্তর করতে থাকো। ঠিক আছে, এটা উত্তরটা কি হবে?
ওকে, একটু উত্তর করতে থাক, একটু পরে মজা আছে অনেক। হ্যাঁ, আসো। তাহলে এবার আমরা যদি এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করি, 4 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? 4 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? তাহলে 4 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? ও ভেরি গুড, 4 নম্বর কোশ্চেনের উত্তর আসা শুরু হয়ে গেছে। আল্লাহ, নাম কি? নীরব কাব্য। আহারে, নামের ধরন কি রে? নীরব আবার কাব্য। নামের ধরন দেখো, ইস্টি ফাইটিং কিং, জ্ঞানেন্দ্রনাথ জ্ঞান, জীবনে স্কুলে জানি নাম কি? জ্ঞানেন্দ্রনাথ জ্ঞান। আসো, একটু উত্তর করো না বাবুটা, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। এরপরে হচ্ছে তামিমা তাবাসসুম 4B, ভেরি গুড। মারুফ খান, ভেরি গুড, এক্সিলেন্ট। আল্লাহ তোমাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমিনে বালা জমিনে ডাওয়া দিক, আমিন। জীবনে অফুরন্ত শান্তি নেমে আসুক। শান্তি শান্তি, ওই যে একটা মেয়ে টিকটকে নাচে না, নাম হচ্ছে শান্তি, নাচলে কেমন যেন একটা অশান্তি অশান্তি লাগে, আমরা সেরকম অশান্তি চাই না। আসো, সাদিকুর রহমান বলছে বি, প্রমা শাহ বলছে বি, তানজিলা চৌধুরী বলছে বি, আফসানা আক্তার বলেছে বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আতিক ইবনাত বলছে বি, ভেরি গুড ভেরি গুড, অনেক সুন্দর। মিতু ইসলাম, ভেরি গুড, অনেক সুন্দর। আসো, এবার দেখো, তাহলে আমরা যদি বলি বি ভার্বগুলোর পরে আমরা সাধারণত কি ব্যবহার করি? সাবজেক্টিভ প্রনাউন ইউজ করি, তাই না? তার মানে এখানে আস আছে, এখানে আস আছে, দুইটা বাদ। তাহলে কোনটা উত্তর নিব? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে আমার মূল ভার্বের কি হয়? V3 ফর্ম হয়, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি হয়? গন হওয়ার কথা। এখানে কি দেওয়া আছে? ওয়েন্ট। তাহলে উত্তর কি হবে? বি, শেষ। আমি তো ঝামেলাতেই যাবো না, অল্পতেই কাজ সেরে ফেলছি আমরা এখানে। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে যে বি ভার্ব দেওয়া আছে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এগুলোর পরে সাধারণত আমরা সাবজেক্টিভ প্রনাউনটা ব্যবহার করি। তাহলে সাবজেক্টিভ কই আছে? এই যে দুইটা, এই দুটার মধ্যে কোনটা নেব? ওই সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, একদম ইজি। তার মানে এবার দেখো, সি নম্বরের প্রবলেম কি ছিল? আমি অত দূর যাবোই না, একদম সোজা হিসাব। হ্যাভ, হ্যাজ, হেডের পরে কি বসবে? V3। V3 দেওয়া নাই, এই জন্য ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, লাথি দিয়ে বাদ দিয়ে দিয়েছি। লাথি দিয়েছি, দেখো, এই জন্য সি বাদ। তাহলে থাকছে কি বলো না? থাকছে হচ্ছে বি। থাকছে কি? বি। এরপরে আসো, এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, 5 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি দেখো। অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ, कैसा लगा मेरे मजाक, अच्छा है ना, বহুত আচ্ছা। অনেকবার পরীক্ষায় পড়ছে, অনেকবার পরীক্ষায় পড়ছে। আসো, তো এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ, হি স্মাইল ড্যাশ। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, এই যে ফিল্ড, এই ফিল্ডটা কী ধরনের ভাব, এটা আমাদের একটু আগে আইডেন্টিফাই করে আসতে হবে। ফিল্ডটা কী ধরনের ভাব, এটা আমরা একটু আইডেন্টিফাই করে ফেলবো। ঠিক আছে, ফিল্ডটা কী ধরনের ভাব, এটাকে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলবো। আসো, আমি তোমাদের একটু গল্প শোনাবো, লিঙ্কিং ভার্বের গল্প। হ্যাঁ, অনেকবার পরীক্ষায় যেহেতু আসে, আমি একটু গল্প বলছি, গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবা। আশাবাদী লিঙ্কিং ভার্ব নিয়ে তোমাকে আর নিয়ার ফিউচারে কোনো ঝামেলা পোহাইতে হবে না। আমি যে গল্পটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আমরা একটা গল্প শুনবো, কিভাবে বিয়ে হয়। গল্পের নাম কি? হ্যাঁ, গল্পের নাম হচ্ছে কিভাবে বিয়ে হয়। গল্পের নাম কি? কিভাবে বিয়ে হয়। আসো, আমরা বিয়ের গল্প বলবো। বিয়ের গল্প বলতেও আমার ভালো লাগে, এবং বিয়ের গল্প শুনতেও না আমার বড্ড ভালো লাগে। হ্যাঁ, ওই যে বলো না, আব্বু বিয়ে কি অনেক মজা। আমি বলছি, হ্যাঁ রে বাছা, বিয়ে অনেক মজা। আসো, আমরা বিয়ের গল্প শুনবো। ধরো, আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করছে, তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ছো, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ছো। পড়ার পরে আপনাদের নর্মালি বাংলাদেশের আমজনতাদের একটা টার্গেট থাকে, তারা বিসিএস ক্যাডার হতে চায়। বিসিএস কি হতে চায়? তারা বিসিএস ক্যাডার হতে চায়। ধরো, তুমি একদম টপ ক্যাডার পেয়ে গেছো, পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন বা ফরেন অ্যাফেয়ার্স তুমি পেয়ে গেছো। তারপরে বাসা থেকে তোমার বিয়ের কথা বলছে না। কেমন একটা অদ্ভুত বিষয় না বলো? তুমি কষ্ট করে লেখাপড়া করছো, তুমি ভালো জব করছো, বাসা থেকে বিয়ের কথা বলবে না, বিয়ে দিচ্ছে না। এরপরে কি, একদিন রাতে তুমি ঘুমায় আসো, হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে খাট তুমি কেটে ফেলবা। একটা কুড়াল নিয়ে খাট কাটা শুরু করছো। এরপরে তোমার মামা দৌড়াদৌড়ি করে এসে বলতেছে, বা বাবা দৌড়াদৌড়ি করে এসে বলছে, এই কিরে তুই খাট কাটতেছিস কেন? তুমি অনেক দুঃখী স্বরে বললা, এত বড় খাট দিয়ে কি করবো, একলা মানুষ, এত বড় খাটের দরকার আছে? এত বড় খাটের তো দরকার নাই, এজন্য কাটতেছে। দেন তারা বুঝতে পারলো যে তোমার আসলে বিয়ে করতে হবে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। দেন তোমাদের কি হবে? একটা পাত্রী দেখতে যাবা সবাই মিলে, তাই না? কি করতে যাবা বলো? তাহলে আমরা জানি সবাই মিলে একটা পাত্রী দেখতে যাবা। তাহলে এবার আসো, তাহলে এই জায়গাটাতে আমরা আগে পড়ে নিই, তারপর আবার গল্প সামনের দিকে আগাচ্ছি। তাহলে এই যে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো, হ্যাঁ, এবং তুমি বিসিএস ক্যাডার হয়েছো, তার মানে এটাকে আমরা বলছি বি বা বিকাম। বি মানে হওয়া, বিকাম মানে কি হওয়া, ভালো ক্যাডার হয়েছে। এরপরে তুমি কি পাত্রী দেখতে যাবা। পাত্রী দেখতে যাবা মানে কি? লুক দেখতে যাবা। তোমরা যখন পাত্রী দেখতে যাবা, বা তোমরা নিজেরা যখন বিয়ের জন্য পাত্রী হবা, ওই সময়টাতে কিন্তু মেয়েদের
একটা কমন কিছু কোশ্চিন আছে, সেই কমন কিছু কোশ্চেন্সগুলো করা হয়। সাধারণত কমন কিছু কোশ্চেন্স আছে, সেই কোশ্চেনগুলো মেয়েদেরকে করা হয়। যেমন মেয়েদেরকে বলে, মা তুমি কি হাঁটতে পারো, একটু হেঁটে দেখাও না। এই যে তখন মেয়েরা একটু হাঁটে দেখায়। তোমরা হাঁটার সময় খেয়াল রাখবা পা যাতে এভাবে না থাকে, ফ্ল্যাটভাবে থাকে। এভাবে থাকলে নাকি বিয়ে হয় না, আমি শুনেছি, আমি জানি না, রাইট? তো এরকম। তারপর বলে, মা তোমার চুলটা একটু দেখি, ঠিক আছে? এরকম সাক্ষাৎকার হয়। লাস্টে বলে যে, মা তুমি কি কোরআন পড়তে পারো? হ্যাঁ, অনেক সময় চাচারা প্রশ্ন করে যে তুমি রান্না পারো কিনা, তাহলে রান্নার কিছু প্রশ্ন ধরে। যেমন কোন মাছ রান্না করতে বা কোন তরকারি রান্না করতে লবণ লাগে না, উত্তর লোনা ইলিশ। বলে দিলাম, পরীক্ষার কোশ্চেন ফাঁস করে দিলাম, ঠিক আছে? এগুলো সব যখন ঠিকঠাক থাকে তখন বলে যে ছেলের মেয়ে তোমরা আলাদা যে কথা বলো। ছেলের মেয়ে আলাদা যে কি বলো, বলছে ছেলের মেয়ে আলাদা যে কথা বলো। তাদেরকে আলাদা রুম দেয়, কথা বলে। ছেলেটা প্রথমেই মেয়েটাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে। কি কোশ্চেনটা জানো তো? এই তুমি কি রিলেশন করো? মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতে মাথায় হিলিয়ে দিলিয়ে বলে যে না, আমি তো রিলেশন করি না। আমি রিলেশন করি না। তাহলে তখন ছেলেটা ফিল করে, আল্লাহ, মাইয়াটা এত ভালো, এই যুগেও এরকম মেয়ে হয়। হ্যাঁ, যেখানে সিচুয়েশনশিপ, ওই যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এরপরে কত কত টার্ম আছে, এই জগতেও এরকম কি হওয়া পসিবল? একটা মেয়ে প্রেম করে না, ছেলেটার মনে ফিল হওয়া শুরু করে, আল্লাহ, মাইয়া তো না, আল্লাহ একটা সাক্ষাৎ দেবী, এই ঠিক আছে, এই ফিল করছে, কি করছে, ফিল করছে। এরপরে বলে যে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? এরপর নাম্বার নিয়ে আসে। নাম্বার নিয়ে এসে রাত্রেবেলা টুং টুং করে তাদের মধ্যে কথা বলা শুরু হয়। হ্যাঁ, বাবু খাইছ? ও বাবু তুমি খাইছ? এই যে বাবু খাইছ, বাবু খাইছ, এই যে এটা চলতে থাকে, তাই না? এই যে আস্তে আস্তে যখন কথা বলতে থাকে তার সিম হয় মেয়েটা আসলেই অনেক ভালো। আর এই ভালো লাগাটা আস্তে আস্তে টার্ন করে, আস্তে আস্তে কী করে বলো না, টার্ন করে ভালোবাসায়। কোথায় টার্ন করে? তারপর বলছি আস্তে আস্তে এটা টার্ন করে ভালোবাসায়। আমি বলছি টার্ন করে কোথায়? বলছে ভাইয়া টার্ন করে ভালোবাসায়। এরপরে বিয়ের দিনক্ষণ ঠিকঠাক হয়ে গেলে তাদের একটা রাতে একটা স্পেশাল ঘর থাকে, সেটাকে আমরা বলি বাসর ঘর। বাসর ঘরে মেয়ে যে বসে থাকে, দেন ছেলে যে হাজির হয়। হ্যাঁ, ওই যে ছেলে যে হাজির হইলো ওটাকে আমরা বলছি অ্যাপিয়ার। ছেলে যে হাজির হইলো ওটাকে আমরা কি বলছি? বলছে ভাইয়া ওটাকে আমরা বলছি অ্যাপিয়ার। কি বলছি? অ্যাপিয়ার। এরপরে দেখো, এরপরে বাসর ঘরে কি থাকে? বাসর ঘরে কি থাকে? তা আমরা বলি যে ভাইয়া বাসর ঘরে রিমেইন। রিমেইন মানে কি? থাকা। রিমেইন মানে কি বলো না? তা আমরা বলি রিমেইন মানে হচ্ছে থাকা। রিমেইন মানে কি? আমরা বলছি রিমেইন মানে থাকা। বাসর ঘরে অনেক খাবার দাবার থাকে, অনেক বড় বড় কেটলিতে কইরা আসলে খাবার দাবার দেওয়া হয়, ঠিক আছে? কেটলিতে করে কি দেওয়া হয়? অনেক খাবার দাবার দেওয়া হয়। হ্যাঁ, তো ওইগুলো তারা কি সহকারে খায়? বলছে টেস্ট সহকারে খায়। আর কি থাকে? আর কি থাকে? তা বলছে ভাইয়া ফুল দিয়ে অনেক সুন্দর করে বাসর ঘরটা সাজানো থাকে, সেটা সুন্দর স্মেল বের হয়। কি বের হয়? বলছে ভাই স্মেল বের হয়। ওকে, রাত আর গভীর করবো না, আমরা 3-4 বছর পরে চলে গেলাম। ওকে, 3-4 বছর পরে চলে গেলাম। তাদের একটা ফুটফুটে একটা বাবু হয়েছে, রাইট? তাদের একটা ফুটফুটে কি হয়েছে? বলছে ভাইয়া তাদের একটা ফুটফুটে বাবু হয়েছে। এখন বাবুটা দেখতে কার মতো হবে? আমার মতো নাকি তোমার বাবু তোমার মতো? তা ডেফিনেটলি যার বাচ্চা তার মতোই তো হবে। সেটা ইংলিশ কি? তার বলছি সেটা ইংলিশ হচ্ছে রিজেম্বল। সেটা ইংলিশ কি? রিজেম্বল। এরপরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, তার মানে গ্রো করতে থাকে। কি করতে থাকে? তারপর বলছি গ্রো করতে থাকে, বড় হতে থাকে, আস্তে আস্তে দৌড়ায়। আগে সেই যেরকম কথা বলতো, ফোন দিয়ে বলতো এই বাবু তুমি খাইছ, বাবু তুমি খাইছ, কি করো বাবু তা, এইরকম কি আর সম্পর্ক থাকে? বুঝছে না, এটা থাকে না। সে আর ঘন ঘন ফোন দেয় না, রাইট? ঘন ঘন কি দেয় না? ফোন দেয় না। এখন এই মেয়েটা একদিন তার বয়ফ্রেন্ডকে বলছে, সরি বয়ফ্রেন্ড তার হাজব্যান্ডকে বলছে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, তাহলে আমাদের যে আগের যে প্রেমটা ছিল সেটা সম্মত ফেরত আসবে। তারা বাচ্চাটাকে তার দাদির কাছে রেখে তারা চলে গেছে কক্সবাজার। কক্সবাজারে পড়ন্ত সূর্যটা নিভু নিভু যাবে, ওই সময় দুজনে খালি পায়ে বিচে হাঁটতেছে, সমুদ্রের ঢেউগুলো পায়ে লাগতেছে, আর দুজন গান গাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তাহলে এবার দেখেন তো, এই যখন মানে রোমান্টিসিজমের মধ্যে মেয়েটা কখনোই পড়ে নাই, আবেগে আপ্লুত হয়ে সে তার বয়ফ্রেন্ডকে বলছে, হ্যাঁ তার হাজব্যান্ডকে বলছে, জানু পাখি, ময়না পাখি, আমি তোমাকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। হ্যাঁ, তো বলছে আমি বিয়ের আগে তোমাকে একটা মিথ্যা বলছি। কি বলছে? মিথ্যা। কি বলছে রে? মিথ্যা। এই যে কি মিথ্যা বলছে একটু কমেন্টে তোমরা একটু জানাই দিও, ঠিক আছে? কি মিথ্যা বলছে বিয়ের আগে। তাহলে এবার আসেন, এই যে গল্পটা আমরা বললাম, এখানে যতগুলো ভার্ব বলেছি সবগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সবগুলো কি? তো বলছে ভাইয়া লিঙ্কিং ভার্ব। আরেকবার একটু রিভিশন করে, সবগুলো কি? বলছে ভাইয়া সবগুলো লিঙ্কিং ভার্ব। তাহলে বি বা বিকাম মানে হচ্ছে হওয়া, পাত্রী দেখতে গেছে, তার মানে লুক,
ফিল করছে এবং সিম করছে মেয়েটা অনেক ভালো, ভালো লাগাটা টার্ন করছে ভালোবাসায়, বাসর ঘরে উপস্থিত হয়েছে অ্যাপিয়ার, বাসর ঘরে অনেক খাবার এবং ফুল থাকে যেটি স্মেল বের হয়, তারা টেস্ট সহকারে খাবার খায়, বাচ্চাটা কার মতো দেখতে হবে, তার মতো দেখতে হবে, তার মানে কি রিজেম্বল, বাচ্চাটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, বড় হতে থাকে, দৌড়াদৌড়ি করে, তারপরে কক্সবাজার যে মিথ্যা কথা বলছে। তাহলে এই যে ভার্বগুলোর কথা আমরা বললাম, এই যে ভার্বগুলোর কথা আমরা বললাম, তাহলে এগুলোকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব। এগুলোর কথা আমরা কি বললাম, তাহলে বলছি ভাইয়া এগুলোকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব, রাইট? এগুলোকে আমরা কি বলছি, বলছি ভাইয়া এটা লিঙ্কিং ভার্ব বলছি। তাহলে এবার দেখেন এই যে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাই, তাহলে এই যে ফেল্ড পাইছেন, ফেলটা কি, বলছে ভাইয়া ফেলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসে, তাহলে আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে আমার অ্যাডজেক্টিভ বসে। কে বসে, লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। আর এই যে স্মাইলটা পাইছেন এটা কি, তো বলছে ভাই এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্বের পরে সাধারণত কি বসে, বলছে ভাই অ্যাডভার্ব বসে। তাহলে কি বললাম বলেন, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা যদি এই জায়গা, ওকে, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখেন, তাহলে আমরা বলছি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে বলছি ফিল, ফিলটা কি, বলছি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসবে, বলছে ভাইয়া লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, বলছে এই যে অ্যাংরি, তাহলে আমি ফিল পাইছি, রাইট? এই যে ফিল, ফিলটা কি, তারপর ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফিলটা কি, তারপর ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাই তো? তাহলে এবার দেখো, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসে, তো বলছে এই যে লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কে বসে, তো বলছে ভাই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এবার দেখেন স্মাইলড, স্মাইলটা কি, বলছে এগুলোর মধ্যে আছে, বলছে ভাইয়া এগুলোর মধ্যে এই লিঙ্কিং ভার্বগুলোর মধ্যে এটা নাই, তার মানে আমরা ডেফিনেটলি আমরা এটাকে কি বলছি, বলছে ভাইয়া এটাকে আমরা বলছি অ্যাকশন ভার্ব। কি বলছি বলেন না, তাহলে এটাকে আমরা বলছি অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে আমার কে বসে, তা আমরা বলছি অ্যাকশন ভার্বের পরে আমার অ্যাডভার্ব বসে, এই যে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। নর্মালি আমরা নাউনের পরে যদি এলওয়াই যুক্ত করি তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, কিন্তু যখন ইন এ ডট ডট ও এর মধ্যে যুক্ত হয় তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলি। ওকে, এটা হচ্ছে মূল কাহিনী। তাই আমি আরেকবার বলছি, লিঙ্কিং ভার্ব, এই যে ফিলটা কি, বলছি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। আর এই যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে কে বসে, বলছে ভাইয়া অ্যাকশন ভার্বের পরে আমার অ্যাডভার্ব বসে, অ্যাকশন ভার্বের পরে কে বসে, অ্যাডভার্ব বসে। এটা হচ্ছে কাহিনী। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, এই যে দেখেন আমাদের কোর্সে ভর্তি চলতেছে, রাইট? কোর্সে কি চলতেছে, বলছে ভাই কোর্সে ভর্তি চলতেছে, অনেকবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আবারও দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধব যা আছে, রাইট, একদম আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ, কোনো ঝামেলা থাকবে না, দ্রুত একটু ভর্তি হয়ে যায়। আসেন 6 নম্বর কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রায় পরীক্ষার জন্য পাচ্ছি, ঠিক আছে? এবার আমরা একটু 6 নম্বর কোশ্চেনের একটু উত্তর করবেন, রাইট? 6 নম্বর কোশ্চেনের একটু উত্তর করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসেন, এরপরে একটু যদি খেয়াল করেন 6 নম্বর কোশ্চেনটার একটু উত্তর করেন, ঠিক আছে? আচ্ছা, একটু 6 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করবেন, 6 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করবেন, 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনের একটু উত্তর করবেন। বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এখানে কোশ্চেনটা কি বলছে একটু ভালো করে খেয়াল করবেন। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, বলছে ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। তাহলে দেখেন এই ধাঁচের কোশ্চেনগুলো কিন্তু আমরা প্রচুর পরীক্ষায় পাই। যেমন আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের দিকে আমরা যদি খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বি ইউনিটের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এই কোশ্চেনটা এসেছিল, তার মানে এই ফরম্যাটগুলো আমরা প্রচুর পরীক্ষায় পাচ্ছি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে আমরা উত্তরগুলো কি পাচ্ছি দেখেন। রোহান হোসেন বলছে যে ভাইয়া সি হবে, সাদিকুর রহমান বলছে সি হবে, মারুফ খান বলছে সি হবে, রোহান হোসেন বলছে সি হবে, সাদিকুর রহমান সি 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 সি। তাহলে দেখেন এই যে কোশ্চেনের যে টাইপটা আপনি পাচ্ছেন, রাইট, কোশ্চেনের যে আপনি টাইপটা পাইলেন 6 নম্বর, তো এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন। তাইলে আমার এখানে কোশ্চেনের টাইপ কি, তাহলে আপনি ছোটবেলায় এরকমটা পড়ছেন, দেখেন ছোটবেলায় আপনি এরকমটা পড়ছেন যে সেন্টেন্সের টাইপ কয়টা পড়ছেন আপনি। ট্র্যাডিশনাল গ্রামারের দিকে যদি খেয়াল করেন, ট্র্যাডিশনাল গ্রামারের দিকে এবং মডার্ন গ্রামার, এই দুটো গ্রামারের মধ্যে না ভাইয়া ব্যাপক ধরনের আমরা পার্থক্যটা খেয়াল করতে পারি। আমি আবার বলছি, এই যে আপনি ট্র্যাডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামারের দিকে যদি খেয়াল করেন তাহলে এই দুই জায়গাটাতে আমরা ব্যাপক ধরনের প্রবলেমটা ফেস করি। বুঝছি কীরকম প্রবলেমটা ফেস করি, যেমন আপনি ট্র্যাডিশনাল গ্রামারের দিকে যদি আপনি খেয়াল করেন, ট্র্যাডিশনাল গ্রামার,
তাহলে ট্র্যাডিশনাল গ্রামারের দিকে আমরা যদি খেয়াল করি, ট্র্যাডিশনাল গ্রামারে আপনার সেন্টেন্স কয় প্রকার দেওয়া আছে? সেন্টেন্স কয় প্রকার দেওয়া আছে? ট্র্যাডিশনাল গ্রামারের সেন্টেন্স দেওয়া আছে 5 প্রকার। কয় প্রকার রে? 5 প্রকার। কি কি? তা বসে দেওয়া আছে এখানে অ্যাসার্টিভ, অপটাটিভ 1 2 2, ইন্টারোগেটিভ কি 3, ইম্পারেটিভ কি 4, আর এক্সক্লেমেটরিটা কি 5। তাহলে টোটাল ট্র্যাডিশনাল গ্রামারে আমরা যদি সেন্টেন্সের প্রকারভেদটা খেয়াল করি, মনোযোগ দেন, একদম মনোযোগ দেন, 100 তাহলে দেখেন 100 মনোযোগ দেন। তাহলে আমরা 100 যদি মনোযোগ দিই তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখেন। বসে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারছি? সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? তাহলে দেখেন সেন্টেন্সকে আমরা নর্মালি আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এটাকে কি বলছি? অ্যাসার্টিভ, 2টাকে আমরা কি বলছি? অপটাটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, 5টা। কিন্তু মডার্ন গ্রামারে অ্যাকর্ডিং টু কম্প্রিহেনশন গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সেন্টেন্সটাকে আমরা 4 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ডিক্লারেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি, এই 4 ভাগে। ডিক্লারেটিভ বলতে সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অপটাটিভ সেন্টেন্সকে বুঝি, রাইট? তাহলে ডিক্লারেটিভ মানে কি? অ্যাসার্টিভ বা কি? অপটাটিভ। তাহলে এবার কোশ্চিনটা এখানে কি বলছে? কোশ্চিনটার দিকে আমরা যদি খেয়াল করি, কোশ্চিনটা এখানে কি বলছে, রাইট? কোশ্চিনটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কোশ্চিনটা আমরা এখানে কি বলতেছে, ওকে? তাহলে এবার আসেন আমরা এই জায়গাটাতে আমরা কি পাই, একটু সোজা সাপটায় উত্তর করেন তো। তাহলে দেখেন আমি যখনই এই জায়গাটাতে আপনি পাচ্ছেন যে ভাই ডিক্লারেটিভ, এই যে ডিক্লারেটিভের কথা যখন আপনি বলছেন তাহলে ডিক্লারেটিভ শব্দ কি ট্র্যাডিশনাল গ্রামারে ছিল? ডেফিনেটলি নট। আমরা ট্র্যাডিশনাল গ্রামারে কি পাইছি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, তারপরে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এই 5টা পাইছেন। বাট আপনার ডিক্লারেটিভ শব্দটাই তো ছিল না। তার মানে আমরা দেখেছি এখন মডার্ন গ্রামার থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, আর এই জায়গাটাতে আমাদের অবশ্যই অনেক বেশি সাবধান হতে হবে। তাহলে এবার দেখেন নর্মালি কি বলছে? ইন মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন মতে, ভালো করে খেয়াল করেন, আমার কি বলছে? ইন মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন মতে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। তার মানে নর্মাল একটা স্টেটমেন্ট, বলছে আমার মতে আমরা যে রোমিও অ্যান্ড জুলিয়েটের কথা বলি, হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তা আমরা এটাকে আমরা কি বলছি? একটা বিখ্যাত নাটকের কথা বলছি। আমি বলছি এটা কিসের কথা বলছি? তো বলছে ভাইয়া আমরা এটাকে বিখ্যাত নাটকের কথা বলছি। এই যে বিখ্যাত নাটকের কথা আপনি বলছেন, বিখ্যাত কিসের কথা বলছেন? তাহলে আপনি বিখ্যাত নাটকের কথা আপনি বলছেন, এই যে এটা কি নর্মাল একটি স্টেটমেন্ট না? তারপর বলছি যে ভাই এটা একটা নর্মাল স্টেটমেন্ট। আমি আবার বলছি এটা কি? বলছে ভাইয়া এটা একটা নর্মাল স্টেটমেন্ট। তাহলে এই যে নর্মাল স্টেটমেন্ট হলে কি বলবেন? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভের আরেকটা নাম মডার্ন গ্রামার অনুসারে কি? ডিক্লারেটিভ। দ্যাটস ওয়াই এটা উত্তর হচ্ছে ডিক্লারেটিভ। তাহলে আমি আবারও বলছি দেখেন ট্র্যাডিশনাল গ্রামারে আপনি সেন্টেন্সের প্রকার কয়টা? বলছে ভাই 5টা। মডার্ন গ্রামারে কয়টা? বলছে ভাই 4টা, রাইট? তো দ্যাটস ওয়াই এটা এইরকম, ওকে? এরপরে আসেন, এরপরে এই যে 7 নম্বর কোশ্চেন, এটা উত্তর করতে পারলে আপনি বস ক্যাটাগরির লোক। আসেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 কোশ্চেন, আপনি যদি এটার উত্তর করতে পারেন তাহলে আপনি একটা বস ক্যাটাগরির লোক, আপনার দ্বারা জীবনে উন্নতি সম্ভব এবং প্রচুর পরিমাণে উন্নতি সম্ভব। কি বলছে? ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অলদো। এখানে কোশ্চেনটা কি বলছে দেখেন। তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি বলি ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অলদো, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ কি? তা বলছে ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অলদো। এখানে কোনটা হবে একটু ভালো করে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, ওকে? এখানে ভালো করে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব যে এটা উত্তরটা কি হবে, এখানে উত্তরটা কি হবে। আসেন, এটা উত্তরটা কি হবে একটু দ্রুত বলার চেষ্টা করি। তোমার কাছে মনে হচ্ছে অনেক সহজ, ব্যাপারটা এরকম না। আসেন একটু আমরা অক্সফোর্ড গ্রামার থেকে দেখি, অক্সফোর্ড গ্রামারটা কি বলছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা একটু অক্সফোর্ড গ্রামার থেকে দেখার চেষ্টা করব, ওকে? অক্সফোর্ড গ্রামারটা কি বলছে। তাহলে এবার দেখেন অক্সফোর্ড গ্রামারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। অক্সফোর্ড গ্রামারটা কি বলতেছে দেখেন। অক্সফোর্ড গ্রামারটা বলতেছে অলদো এবং ইভেন দো এবং দোয়ের কথা তারা বলছে, 3টা একসাথে। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটা খেয়াল করি 3টা কথা একসাথে বলার চেষ্টা করছে। আমি বলছি 3টা কথা কয়বার বলার চেষ্টা করছে? একসাথে বলার তারা অক্সফোর্ড গ্রামারটা ব্যাখ্যা করছে। দেখো বলছে ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ডস টু শো কন্ট্রাস্ট বিটুইন টু ক্লোজেস অর টু সেন্টেন্সেস। তার মানে আমরা এটা কন্ট্রাস্ট লিঙ্কার হিসেবে ব্যবহার করি। তার মানে যেটা বলা হয় তার বিপরীতটা এটা বলে, কন্ট্রাস্ট এটা দেখায়, তাই তো? এবার দেখেন দো ইজ ইউজড মোর ইন স্পোকেন দ্যান ইন রিটেন ইংলিশ। তার মানে এখানে কি বলছে? দোটা নর্মালি আমরা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করি, আর রিটেন ইংলিশে আমরা দোটাকে কম ব্যবহার করি। অর্থাৎ দোয়ের পরিবর্তে তখন আমরা অলদো বা ইভেন দো ব্যবহার করি। তার মানে আপনার পরীক্ষার হলে যেমন বিউপিতে গত বছর ইতিহাসের একটা কোশ্চেন ছিল, অপশানে দো ছিল, অপশানে অলদো ছিল, আমি কোনটা নিতে পারি? তা ভালো করে খেয়াল করেন, আমি কোনটা নিতে পারি, তাহলে আমি কোনটা নিব?
তাহলে আমাকে অবশ্যই অল দোতে টিক মারতে হবে, কারণ দোটা হচ্ছে আমরা বলি একটু ইনফর্মাল, আর অল দোটা কি বলছে, অল দোটা হচ্ছে ফর্মাল। তাহলে অপশনে দো আছে, অল দো আছে, আপনি কোনটা নেবেন? তাহলে তারা তো ক্লিয়ার ডিরেকশন দিয়েই দিছে। ক্লিয়ার এখানে কি বলছে, দো ইজ ইউজড মোর ইন স্পোকেন, অনেক বেশি স্পোকেনে ব্যবহার করা হয়, দ্যান ইন রিটেন ইংলিশ, রিটেন ইংলিশের চাইতে। তার মানে রিটেন ইংলিশে, তার মানে অল দো বা ইভেন দোটা কি ব্যবহার হয়, বেশি ব্যবহার করা হয়, আর দোটাকে স্পোকেনে বেশি ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই অপশনে যদি দুইটা আসে আমরা ডেফিনেটলি তখন আমরা দোয়ের দিকে যাব। কোন দিকে যাব? তা বলছে ভাইয়া আমরা দোয়ের দিকে যাব। এবার আসেন, বলছে ইউ ক্যান ইউজ অল দো অ্যান্ড ইভেন দো অ্যান্ড দো অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স অর ক্লোজ দ্যাট অ্যাজ আ ভার্ব। ওকে, নোটিস, এই জায়গাটাতে ভালো করে দেখেন, নোটিস, নোটিশের কথা কি বলছে, হোয়ার দ্য কমাস গো, হোয়ার দ্য কমাস গো, কমাটা কোথায় যায় এটা একটু ভালো করে খেয়াল করার কথা বলছে। যেমন আমরা যদি এই জায়গাটাতে আমরা আগে বলে নিই, তারপরে আপনি ব্যাখ্যাটা দেখেন। তাহলে আমরা যদি এরকমভাবে বলি, দেখেন আমরা যদি এরকমভাবে বলি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে দো হি ইজ, আমরা আগে এটা বলে আসি, একটু ভালো করে দেখবেন। আমরা যদি বলি দো হি ইজ পোর, এরপর আমরা বলছি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, রাইট। এরপরে আপনি যদি এটাকে উল্টায় লেখেন তাহলে আপনি কিভাবে লিখবেন, হি ইজ অনেস্ট, এরপরে দো হি ইজ পোর, তাই না? তাহলে এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি কি পাচ্ছেন, নর্মালি এই জায়গার থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে এবার দেখেন, এক নম্বর কথা, দোটা হচ্ছে আমরা বলছি ইনফর্মাল, এখানে যে আমি বলিনি ভাই, অক্সফোর্ড বলছে, আমি বলিনি, এটা কে বলছে? বলছে ভাইয়া আমি বলিনি, এটা কে বলছে? বলছে ভাইয়া অক্সফোর্ড বলছে, রাইট। আমি বলিনি, এটা কে বলছে? বলছে ভাইয়া এটা অক্সফোর্ড বলছে। কে বলছে? বলছে ভাইয়া অক্সফোর্ড বলছে। তাহলে এবার এটা তো আমার কথা না, তাহলে আমি দো অল দোর জায়গায় আমি রিটেনে অল দোই লিখবো, এমসিকিউতে দো থাকলে দো উত্তর করবো, আর দো অল দো যদি উভয়টাই থাকে আমি অল দো নিব, ঠিক আছে? এবার আসেন, তাহলে এবার আপনি জীবনে নিজের মনের প্রশ্ন করেন তো, এই দোয়ের আগে কি আপনি কমা দিছেন? বলছে না। এই দোটা যদি মাঝে বসে তাহলেও কমা হবে, এই দোটা যদি মাঝে বসে তাহলে কি হবে? কমা হবে। অলদো যদি মাঝে বসতো তাহলে কি হতো? কমা। তাহলে দেখেন এখানে কি বলছে, নোটিশ, তারাই বলতেছে খেয়াল করেন, কি খেয়াল করেন, হোয়ার দ্য কমাস গো, কমাটা যায় কোথায়? তাহলে ভালো করে খেয়াল করেন, হোয়ার দ্য কমাস গো, তাহলে আমরা বলছি কমাটা যায় কোথায়? তাহলে আমাকে বলছে এই ভালো করে খেয়াল কর, কমা যায় কোথায়? দেখেন, অলদো, ইভেন দো বা দো, এভরিওয়ান প্লেড ওয়েল, কমা, তাহলে আমি জানি প্রথমে বসলে তো কমা বসে দিছি। এরপরটা দেখেন, উই লস্ট দ্য গেম, এই যে দেখেন কমা, এরপরে দেখেন কি দিছে, অলদো ইভেন দো দো, তাহলে দো অলদো ইভেন দো, এটা মাঝে বসলো আগে কি বসে? মাঝে বসলো আগে কমা বসে, মাঝে বসলো কি বসে রে? বলছে ভাইয়া মাঝে বসলো কোনো কথা হবে না, 100% আগে কি চলে আসবে? বলছে ভাইয়া আগে কমা চলে আসবে। মাঝে বসলো 100% কি চলে আসবে? বলছে ভাইয়া মাঝে কমা চলে আসবে, রাইট। মাঝে কি চলে আসবে? বলছে ভাইয়া মাঝে কমা চলে আসবে। এটাই হচ্ছে মূল কাহিনী। তাহলে এবার দেখেন কোশ্চেনটা ইজি করেন, দেখেন বলছে উই ডিসাইডেড টু রান, এখানে ফুল স্টপ দেওয়া হবে না, কমা দিয়ে যদি অলদো থাকতো আমি চিন্তা করতাম, রাইট। তাহলে এবার আসেন, মাই গ্র্যান্ডফাদার ইজ ওভার 70, এবার দেখেন আমরা জানি অলদোটা একটা লিঙ্কার, লিঙ্কারের পরে কি বসতো? সাবজেক্ট, তার মানে এটা নাই, তার মানে এটা বাদ। এবার দেখেন বলছে হি লাইকস মিউজিক অলদো হি ইজ অলওয়েজ বিজি, তাহলে আপনার মতে কিন্তু এটাও ঠিক। আবার দেখেন, অলদো হি ইজ ইয়াং হি ইজ ভেরি কেয়ারফুল, অলদো প্রথমে আছে মাঝে কম আছে, ঠিক। তাহলে আপনি তো সারা জীবন এই ফরম্যাটে লিখে আসছেন, এটা কি আমার কথা? জীবনেও না, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এটা কোশ্চেন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে কোশ্চেন আসছিল। তার মানে আমি মন গড়া কি কঠিন করে পড়াচ্ছি? জীবনেও না, আমি মন গড়া কঠিন করে তোমাকে পড়াচ্ছি না। তাহলে এবার এই জায়গাটাতে তাহলে দেখো এটা তুমি নিতে পারতেছো না, কারণটা কি? বলছে এখানে কমা নাই, তাই বুঝছে না, কমা নাই, তাহলে বাদ। এখানে কি নাই? বলছে ভাই এখানে কমা দেওয়া নাই, তার মানে এটা নিয়ে কোনো সাউন্ড আওয়াজ কিছুই চলবে না, তাই তো? তাহলে এখানে কি নাই? কমা নাই। তাহলে এবার দেখেন এখানে প্রথম বসলে কি মাঝে কমা আসে নাকি নাই? আসছে, তার উত্তরটা কি হবে? সি। উত্তরটা কি হবে রে? তাহলে উত্তরটা হচ্ছে সি হবে। এইটাই হলো কাহিনী, ঠিক আছে? আসেন এরপরে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এটা উত্তর করেন, এটা পারা উচিত সবার। 8 নম্বর কোশ্চেনটা সবার পারা উচিত, রাইট। আমি আবার বলছি 8 নম্বর কোশ্চেনটা সবার পারা উচিত। 8 নম্বর, ওই ভালো করে উত্তর করেন, ময়না পাখি টিয়া পাখি সুন্দর করে বলো দেখি, বাবুরা কোথায় গেলে তোমরা? 6-7 উত্তর কি কি উঠছিল দেখি? 7 উত্তর তো গড় দেখছি সি করছে, না জেনে সি নাকি জেনে ছি ছিল, ঠিক আছে? আসেন তাহলে এবার আসেন 8 নম্বর কোশ্চেনটার উত্তরটা কি হবে? 8 নম্বর কোশ্চেনটার উত্তরটা কি হবে? 8 নম্বরের উত্তরটা কি হবে? আসেন
8 নম্বরের কোশ্চেনের উত্তরটা কি হবে? 8 নম্বর কোশ্চেনের একটু উত্তর করে যাবেন। 8 নম্বর একটু মনোযোগ দিয়ে পড়েন ভাই, একটু মনোযোগ দিয়ে পড়েন। দেখেন 8 নম্বর কোশ্চেনটা কি বলছে। 8 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি? 8 নম্বর বলছে আই উইশ আই ওয়ার এ কিং। বলছে আই উইশ আই ওয়ার এ কিং। এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, এরপরে কমপ্লেক্স কম্পাউন্ড সম্বন্ধে আপনি যদি ভালোভাবে না জানেন, ডিসিউ পার হয়ে যাবে, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় পার হয়ে যাবে, কিন্তু বিউপি আপনি পারতে পারবেন না। আমি আবার বলতেছি, কমপ্লেক্স কম্পাউন্ড না জানলে, কমপ্লেক্স কম্পাউন্ড নামেও একটা সেন্টেন্সের টাইপ আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আমি বলতেছি আপনি বিউপি পার হতে পারবেন না। ঠিক আছে, আসেন তারপর বলছি আই উইশ। সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? তোমরা উত্তর করতে থাকো, আমি একটু বলতে থাকি। ঠিক আছে, উত্তর করতে থাকো। 8 নম্বর কোশ্চেনের উত্তর। তামিমা তাবাসসুম বলছে ভাই 8-এর বি। সাদিকুর রহমান বলছে বি। নীরব কাব্য বলছে বি। তৃষ্ণা, আল্লাহ তাআলা ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে বালা আসমান উরিদিক, জমিনে বালা জমিন আমাদিক, আমিন। খুবই সুন্দর। রাফিজা হুসাইন নির্জনা বলেছে বি হবে, ভেরি গুড। এরপরে আফসানা আক্তার বলছে 8-এর বি হবে। আফরিন জান্নাত নীলা বলছে বি হবে, ভেরি গুড, এই তো পারতেছো। আসো, তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি? এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি? দেখেন, সিম্পল সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? সিম্পল সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? সোজা বাংলা কথায়, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট আর কি বুঝছে ভাই? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে, সেটা সিম্পল সেন্টেন্স। ঘটনা একদম ক্লিয়ার, কোনো হিবিজিবি নাই। তার মধ্যে যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট আর একটা কি? তো বলছে ভাইয়া সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা যদি বলি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকে, তাহলে ওটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। কি বলি বলেন না? তাহলে ওটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। আমি আবার বলছি, যার মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, আর কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? ছোট অর্থে পড়ছো, ছোট অর্থে কি পড়ছো? তাহলে তুমি পড়ছো এরকম ফ্যান বয়েস বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যদি ফ্যান বয়েসের কথা চিন্তা করি, তাহলে আমরা কি বলি? এফতে ফর, এতে অ্যান্ড, এনতে কি? নর। তাহলে আমরা বলছি ফ্যান, এফতে কি? তো বলছে ভাই এফতে হচ্ছে ফর। এতে কি? বলছে এতে হচ্ছে অ্যান্ড। এনতে কি? বলছে ভাই এনতে হচ্ছে নর। তাই না? এবার দেখেন বিতে কি? তার মানে বলছি বিতে হচ্ছে বাট। ওতে কি? বলছে ভাই ওতে অর। ওয়াইতে কি? বলছে ইয়েট। আবার এসতে কি? বলছে ভাই এসতে হচ্ছে সো। তাই না? তাহলে এবার এই যে ব্যাপারটা তুমি যদি খেয়াল করো, তাহলে এগুলো থাকলে আমরা কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কি এগুলো কিছু আছে? বুঝলে কিচ্ছু নাই, তার মানে কম্পাউন্ড নাই। তাহলে এবার এই কম্পাউন্ডের সাথে কি আরেকটা কমপ্লেক্স মিশ্রিত আছে, বা কমপ্লেক্সের সাথে কি আরেকটা কম্পাউন্ড আছে? নাই, তাহলে এটা বাদ। তাই এবার কোনটা পাচ্ছি? বলছে কমপ্লেক্স সেন্টেন্স। ফাইনাল ভার্ব কয়টা আছে? 2টা। আই উইশ, এখানে একটা দ্যাট ছিল, যে এই দ্যাটটা উজ্জ্ব করা আছে। আই উইশ দ্যাট, এখানে কি ছিল? আই উইশ দ্যাট। হ্যাঁ, আই উইশ দ্যাট আই ওয়ার এ কিং। এখানে ফাইনাল ভার্ব কয়টা আছে? 2টা। তার মানে আর জীবনে এটা সিম্পল সেন্টেন্স হওয়ার সক্ষমতা নাই। এখানে যেটা উজ্জ্ব করা আছে, অমিট করা আছে, সেটা কি? বলছে ভাইয়া সেটা হচ্ছে দ্যাট। সেটা কি? তো বলছে ভাইয়া যেটা অমিট করা আছে সেটা হচ্ছে দ্যাট। আমি বলছি যেটা অমিট করা আছে সেটা কি? তো বলছে ভাইয়া সেটা হচ্ছে দ্যাট। ওকে, তাহলে এবার আমরা যদি বলি যে এখানে দ্যাটটা কি করা আছে, বলছে ভাইয়া দ্যাটটা অমিট করা আছে, যেহেতু অমিট কি ছিল? দ্যাট, তার মানে ওটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে ওকে, আসেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা একদম ইজি। আমরা জানি যে কোনো পরীক্ষা দিতে গেলে আপনার কি লাগবে? টেন্স লাগবেই। যেহেতু টেন্স লাগবেই, ওই জায়গাটা থেকে 9 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করে আসবেন। ওকে, 9 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করে আসবেন। 9 ভুবন রয় ভাই গতকালের দেয় নাই, আমি তো বলে গিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি একটু পরে ক্লাস শেষ করে। ওকে, আসো। তার মানে বলছি 9 নম্বর কোশ্চেন, হি ড্যাশ লার্নিং ইংলিশ ড্যাশ 3 years ago। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা দিয়ে খেয়াল যদি করি, হি ড্যাশ লার্নিং ইংলিশ ড্যাশ 3 years ago, এটার উত্তরটা কি হবে? ওকে, এইটার উত্তরটা কি হবে? একটু দ্রুততার সাথে আমরা একটু বলার চেষ্টা করি যে ভাই এটার উত্তরটা কি হবে। এটা সবার পারা উচিত, হি ড্যাশ লার্নিং ইংলিশ ড্যাশ 3 years ago, এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত বলবেন। 9 নম্বর, এখানে সাদিকুর রহমান বলছে 9-এর বি। ওকে, 9-এর বি। ওকে,
এরপরে আফরিন জান্নাত নীলা 9-এর বি, তৃষ্ণা বসে 9-এর বি, তামিমা তাবাসসুম বসে 9-এর বি, রোহান হোসেন বসে 9-এর বি। একবার যদি কারো শুরু হয় উত্তর বলা, একবার যদি কারো উত্তর বলা শুরু হয়, তাহলে ওই জায়গাটাতে আর কারো রেহাই নেই, ঠিক আছে? একবার যদি শুরু হয় উত্তর বলা, বি কেউ যদি বলে, প্রথম একজন যদি বলে বি, তাইলে আল্লাহর রহমতে যতগুলো উত্তর আসবে সবগুলো হচ্ছে বি, তাহলে হয়। হ্যাঁ, তোমরা কি কপি করো উত্তর? হ্যাঁ, তোমরা কি কপি করো? এর চেয়ে তো সহজ কোশ্চেন পৃথিবীতেও হয় না। একবার উত্তর এসছে বি, এরপরে আল্লাহর রহমতে সব বি, শুধু পূর্ণা বড়ুয়া বলছে ডি, আর সবগুলো বিতে গেছে। কারণটা কি বলছে? ওই যে একজন বলেছে বি, একজন কি বলেছে? বলছে ভাই একজন বলেছে বি, তার মানে আর কোনো রক্ষা নাই, সবগুলো কিসে যাবে? বলছে ভাই বিতে যাবে। সবগুলো কিসে যাবে? বলছে ভাই বিতে যাবে। আসেন তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা কি পাই, আসেন একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি আমরা। দেখেন বলছে হি ড্যাশ লার্নিং ইংলিশ 3 years এগো, তাহলে 3 বছর আগে থেকে সে ইংলিশ পড়া শুরু করছে। 3 বছর আগে থেকে। কয় বছর আগে থেকে? 3 বছর। সোজা বাংলা কথা। তাহলে তুমি যদি এখানে চিন্তা করো, তুমি আগে এটা চিন্তা করো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ইংলিশ কি হবে? আমরা যদি এখানে বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে, আমরা বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, সকাল থেকে কি হচ্ছে? আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কি হচ্ছে? বলছে ভাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, সকাল থেকে কি হচ্ছে? বলছে ভাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে এটা কোন টেন্স? আমরা বলি হচ্ছে, যেহেতু বোঝাচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলি, তাই না? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা নর্মাল কথা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এখন সময় কখন? এখন কয়টা বাজে? তাই আমরা বলবো এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি এটা সকাল? এটাকে আমরা সকাল বলবো? তা বলছে না, এটা সকাল না, এটা নিশ্চিত এটা বিকেল বা রাত বা অন্য কোনো কিছু। সকাল থেকে বৃষ্টি হলে কি আপনি এরকম বলবেন, আল্লাহ সকাল থেকে ঘুম থেকে উঠে বললেন আল্লাহ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে তো আপনাকে মানুষ বলবে যে পাগল। কি বলবে রে? একদম পাগল। কি বলবে? পাগল। পা কি গোল নাকি লম্বা? পা গোল নাকি লম্বা? ঠিক আছে, পা গোল নাকি লম্বা? তাহলে এবার আমরা যদি ওই জায়গাটার কথা বলি, পা গোল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনি সকালবেলায় ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলবেন এ ভাইয়া ভাইয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভাইয়া বলবেন? জীবনেও না। তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই কথাটি আপনি কখন বলতে পারেন? আপনি দুপুরে বলতে পারেন, আপনি রাতে বলতে পারেন, বা আপনি অন্য সময় বলতে পারেন, কিন্তু সকালে বলতে পারেন না। তার মানে কি, এই যে সকালে, এটা আপনি বিকেল বা দুপুরে দাঁড়ায় বলছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, হওয়ার পরে জিনিসটা কি ছিল? চলমান, তাহলে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে বলি ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং সিন্স মর্নিং। সিন্স কি? তা বলছি সিন্স, সিন্স দ্য মর্নিং। শুধু মর্নিং না, সিন্স দ্য মর্নিং হবে, কারণ ওই সকালটা নির্দিষ্ট হয়ে গেছে এখানে। হ্যাঁ, তার বলছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি কি বললাম? আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কি? তা আপনি বলছেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। তার মানে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কি? সকালে, এটা বিকালবেলা দাঁড়ায় আপনি তখন বলতে পারেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে অতীতের এই যে কাজটা শুরু হয়ে তারপরে বর্তমানেও কে? তাহলে আমরা বলছি বর্তমানে হচ্ছে চলমান। এই যে অতীতে শুরু হয়ে বর্তমানে কি? চলমান। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলেছি বলেন না? এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দ্যাটস ওয়াই আমরা এখানে কি পাচ্ছি কোশ্চেনটাতে? বলছে 3 years এগো, 3 বছর আগে। তার মানে কি? এটা 3 বছর আগে, তার মানে এখন কি? 3 বছর আগে। এখানে এখন কোথায়? এখন 3 বছরে। 3 বছর আগে থেকে সে কি ইংলিশ শিখতেছে, তার মানে কি এইখান থেকে তার ইংলিশ শেখাটা শুরু হয়েছে, এখনো জিনিসটা কি? চলমান। তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু, দ্যাটস ওয়াই আমরা হ্যাজ বিনের মধ্যে যাব। কোথায় যাব? হ্যাজ বিন। এখন আমি ফর নিব নাকি সিন্স নিব? আরে বোকাচন্দ্র, ফর মানে অত বোঝার দরকার নাই। মাথা যেহেতু বুদ্ধি কম, মাথায় যেহেতু কি কম? বলছে ভাই বুদ্ধি কম। বুদ্ধি কম থাকলে এত কঠিন করে পড়া যাবে না, বুদ্ধি কম থাকলে সহজ করে পড়তে হবে। মাথায় যেহেতু বুদ্ধি কম, তাহলে বুদ্ধি কম হলে বুদ্ধি কমের একটা জিনিস শেখো। জিনিস কি? ফর মানে হচ্ছে, মনে রাখবা, ফর মানে হচ্ছে সংখ্যা প্লাস সময়। ফর মানে কি বললাম? ফর মানে হচ্ছে সংখ্যা, তারপর আমরা কি বলবো? ফর মানে সংখ্যা প্লাস কি বলবো বলো না? সময় বলবো, তাই তো? আর সিন্স মানে আমরা কি বলবো? সিন্স মানে হচ্ছে শুধু সময় বলবো। শুধু কি বলবো? সময় বলবো। ঠিক আছে? তাই এবার আসেন
এবার আমরা যদি বলি, আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে সংখ্যা প্লাস সময়, তাহলে থ্রিটা কি, তাহলে আমরা যদি বলি থ্রিটা হচ্ছে সংখ্যা, সময়টা কি, সময়টা হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, ইয়ার্স, তার মানে এটাকে আমরা বলছি ভর। আর সিন্স মানে কি, শুধু সময়, যেমন আমরা একটু আগে বলে আসলাম দ্য মর্নিং, ঠিক আছে, দা কি মর্নিং। তাহলে উত্তর কি হবে, তার মানে আমার এই দুটার মধ্যে যেহেতু উত্তর, তাহলে এখানে 3 ইয়ার্স সংখ্যা প্লাস সময় দেওয়া আছে, তার মানে আমি ডিতে যেতে পারছি না, উত্তর কি হবে, বি হবে। যারা বি দিয়েছো তাদেরকে অনেক 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 অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে। এভাবে অন্যের কপি করে উত্তর করবা না, ঠিক আছে, যে বি দিক সি দিক ডি দিক, তুমি তোমার মন মতো উত্তর করবা। তোমাদের প্রবলেমটা হচ্ছে এটা, যেটা প্রথমে আসে ওটাই উত্তর করা শুরু করে দাও, উত্তর হোক বা না হোক, তুমি যেটা ভালো বুঝো, তোমার কাছে যেটা উত্তর মনে হয়, তুমি সেইটাই উত্তর করবা, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। স্যার আসেন। ওকে, আচ্ছা আমরা একটু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। সেটা হলো যে আমাদের আজকে সেকেন্ড টাইম ব্যাচের অফারে ভর্তি হওয়ার লাস্ট ডেট, বাট আমাদের মেটাতে প্রবলেম থাকার কারণে আমরা অনেকে রিপ্লাই দিতে পারতেছি না। সো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে নক দিয়ে ভর্তি হবা। আবার বলতেছি, আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ভর্তি হওয়ার জন্য বলবো, কারণ অনেকে মেসেজ দিয়ে তোমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছ, বাট আমরা তোমাদের মেসেজের রিপ্লাইগুলো সঠিকভাবে দিতে পারতেছি না। বাট যদি হোয়াটসঅ্যাপে নক দাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে হচ্ছে তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটা আমরা সহজে করে দিতে পারবো। সো তোমরা যারা এখানে আছো, অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অপেক্ষা করছো, আবার অনেকে সেকেন্ড টাইমে, যেহেতু আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা এবং ক্লাস শুরু হচ্ছে, তোমরা সবাই অনেক আগ্রহ নিয়ে ভর্তি হচ্ছ এবং বস টিচারের ক্লাসগুলো পেতে যাচ্ছ। তোমরা অলরেডি মোহাম্মদুল স্যারের ক্লাস করতেছো এবং একেবারে বেসিক থেকে স্যার যেভাবে পড়াচ্ছেন, এইবার ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে এবার আর ভয় না। ইংরেজি নিয়ে আমরা যে যুদ্ধ নামছি, এই যুদ্ধে আমরা ইনশাল্লাহ পাস করবই। সো প্রাপ্য শিক্ষার্থীরা, তোমরা আবারও বলছি, তোমাদের যে মেসেজগুলো যারা ভর্তি হতে চাও আজকের মধ্যে, আজকে যেহেতু অফার লাস্ট ডেট, সো তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা এবং তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করবো। আরেকটা বিষয় হচ্ছে যে যদি হোয়াটসঅ্যাপে না পাও, তাহলে ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। ওয়েবসাইটে ভর্তি হয়ে তোমরা রেখে দেবে, রিপ্লাই দিতে একটু লেট হতে পারে, বাট যদি পেজে লেট হয়, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দ্রুত দিতে পারবো। ওকে, সরি ফর ডিস্টারবেন্স, আমরা চলে যাচ্ছি স্যারের কাছে আবার। ওকে, আসেন। এবার এই যে এই কোশ্চেনটা দেখেন, বলছে দ্য টিনার্স ওয়ার আস্কড টু থ্রো অল রিসাইকেবল ট্র্যাশ ইনটু, রাইট। এই কোশ্চেনটাতে আমার উত্তরটা কি আসবে, বলছে দেখেন দ্য টিনার্স ওয়ার আস্কড টু থ্রো অল রিসাইকেবল ট্র্যাশ ইন, এখানে উত্তরটা কি আসবে, এইখানে যা মন চাই তাই উত্তর করে, কিন্তু উত্তর কপি করবা না। নিজের ফাঁকি দিয়ে লাভ কিরে মনা, নিজেকে ফাঁকি দিতে দিতে এই জায়গা পর্যন্ত আসছো। আল্লাহ আরেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এরপর আরেকবার একটা ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি চেষ্টা করবা। নিজেরে ফাঁকি দিতে যাও না, নিজেরে কি দিতে যাও না, ফাঁকি দিতে যাও না, ঠিক আছে, নিজেরে ফাঁকি দিতে যাও না। এটা উত্তরটা করো, এটার উত্তরটা আমরা একটু বলার চেষ্টা করব যে ভাই উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে। ওকে, দীপঙ্কর সাহা বলছে যে ভাইয়া ওকে কোনোভাবে ব্লক করা যায় না, আবেগে উত্তর করতেছে, উত্তর করতে দাও না, এরকম করো কেন, ঠিক আছে, আবেগে উত্তর করতেছে, উত্তর করতে দাও। আসো, একদম ইজিভাবে এটা আমরা উত্তর করতে পারি। দেখেন এখানে কি পাচ্ছি, তো এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি, বলছি দেখেন দ্য টিনার্স ওয়্যার asked to throw all recyclable trash into কি, তবে সেখানে ব্যাগটা কি, বলছে ভাই ব্যাগটা হচ্ছে নাউন। আগেরগুলো কি, তার মানে আগেরগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আগেরগুলো কি, বলছে ভাইয়া আগেরগুলোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কোনো জটিল ফরম্যাটেই যাব না, একদম সহজ ফরম্যাটে উত্তর করার চেষ্টা করব, একদম সহজ ফরম্যাট। মনে রাখবেন, যদি লাস্টে নাউন থাকে আর সামনে যদি অনেক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন, প্রথমে আসবে আর্টিকেল। প্রথমে কি আসবে, তা বলছে ভাইয়া প্রথমে আসবে আর্টিকেল। আমি আবার বলছি প্রথমে কি আসবে, বলছে ভাইয়া প্রথমে আর্টিকেল আসবে। আমি আবার বলছি প্রথমে কি আসবে, তা বলছে ভাইয়া প্রথমে আর্টিকেল আসবে। লাস্টে কি আসবে, বলছে ভাইয়া লাস্টে নাউন আসবে। লাস্টে কি আসবে, বলছে ভাইয়া লাস্টে নাউন আসবে। তা মনে রাখতে হবে, তাহলে প্রথমে কি, বলছে ভাইয়া প্রথমে আর্টিকেল। প্রথমে কি, প্রথমে আর্টিকেল। লাস্টে কি, বলছে লাস্টে নাউন। তাহলে লাস্টে যদি নাউন থাকে, আগে যতগুলো অ্যাডজেক্টিভ থাকুক, এই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে। তার মানে আর্টিকেল, তারপরে আপনি যত অ্যাডজেক্টিভ দেন কোনো প্রবলেম নাই, যতগুলো অ্যাডজেক্টিভ দেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপর লাস্টে কি বসবে, নাউন বসবে। তাহলে এবার দেখেন আর্টিকেল কোথায়, মাঝে, বাদ দেন। আর্টিকেল কোথায়, এই যে এর আগে কি আছে, বিগ, প্লাস্টিক, গ্রিন, এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ, তাহলে বাদ দেন, এখানে আর্টিকেল বসতে পারে না। তাহলে এবার দেখেন, আমি যদি বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ, আর্টিকেল এখানে বসে হবে না, শর্ট কোথায় বসবে? প্রথমে বসবে। তা দ্যাটস ওয়াই আমার এখানে উত্তরটা কি? সি। এত বড় কোশ্চিন দেখে পাগলা হওয়ার কিচ্ছু নাই, এত বড় কোশ্চিন দেখে আমরা পাগলা হবই না, আমরা খুব সহজে এটা উত্তর করতে পারি, রাইট? আমরা খুব সহজে এটা উত্তর করতে পারি, আপনি চাইলে খুব সহজে এটা উত্তর করতে পারেন। সেটা কীভাবে? তার আমরা বলছি ভাইয়া সহজেই উত্তর করার যে বুদ্ধি, এই বুদ্ধিটা হচ্ছে প্রথমে কি বসবে? আর্টিকেল, তারপর লাস্টে কি বসবে? নাউন। তাহলে এই যে মাঝখানে অনেকগুলো কি অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে আবার এখানে আর্টিকেল বসার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই প্রথমে কি অ্যাডজেক্টিভ, পরে কি নাউন, উত্তর কি? সি। উত্তর কি? সি। তার মনে রাখবেন যখন অ্যাডজেক্টিভের সিকোয়েন্স থেকে কোশ্চেন আসবে তার প্রথমে কি হবে? আর্টিকেল, লাস্টে কি হবে? নাউন। এবার দেখেন তো এটা উত্তর করতে পারেন কিনা, এটা উত্তর করতে পারেন কিনা। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনে উত্তর করেন তো। 11 নম্বর পারলেই খেল খাতাম। 11 নম্বর কোশ্চেনের যদি আপনি উত্তর করতে পারেন তাহলেই খেল খাতাম, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেনের যদি আপনি উত্তর করতে পারেন তাহলেই খেল খাতাম। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন, দ্য অফিসার পয়েন্টেড ড্যাশ ইন আওয়ার ডিরেকশন। দ্য অফিসার পয়েন্টেড ড্যাশ ইন আওয়ার ডিরেকশন, এটা উত্তরটা কি আসবে? একটু দ্রুত উত্তর করার একটু চেষ্টা করেন তো। দ্য অফিসার পয়েন্টেড ড্যাশ ইন আওয়ার ডিরেকশন, এটা সব পারা উচিত, একদম সহজ মেথড। এটা উত্তরটা কি হবে? ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? একদম সহজ করে, একদম সহজ করে। দ্য অফিসার পয়েন্টেড ড্যাশ ইন আওয়ার ডিরেকশন, ড্যাশ ইন আওয়ার কি বলছে ভাইয়া? দ্য অফিসার পয়েন্টেড ড্যাশ ইন আওয়ার ডিরেকশন, এখানে উত্তরটা কি হবে? আসেন উত্তরটা কি হবে একটু দ্রুত। 11 এ আনিলা, আনিহা বিএমসি, ফাহমিদা তাবাসসুম আকি সি, সাদিকুর রহমান সি, ইশিকা আফরিন এ, সামিউল ইসলাম সি, আখিমণি বসে ডি। আরে ভেরি ইজি। তাহলে এবার দেখো লাস্টে কি হবে? নাউন। এই যে দেখেন লাস্টে কয়টা আছে? এই যে লাস্টে নাউন, লাস্টে কি? নাউন। তাহলে আগেরটা তো 1 নম্বরে আগেই বাদ। আর্টিকেল থাকলে আর্টিকেল কোথায় আসবে? প্রথমে আসবে। আর্টিকেল মাঝে আসে, বাদ। মাঝে আসে না, বাদ। ঠিক আছে, এখানে দেখেন আর্টিকেল এখানে বসে গেছে, বাদ। তাহলে উত্তর কি হবে? সি। একদম ইজি। তাহলে এটা আছে কোশ্চেনগুলো আপনি খুব সহজে উত্তর করতে পারেন। ঠিক আছে, আগামীকাল প্যাসেজ বা কম্প্রিহেনশনের ক্লাস নেব 7টা 15 মিনিটে, সন্ধ্যা 7টা 15 মিনিটে। আমরা যে টপিকগুলো পড়াই আমরা জানি না আদৌ সেগুলো থেকে আপনার কোশ্চেনটা আসবে কিনা, কিন্তু একটা জিনিস বলা যায় কি, যেমন ধরেন কালকে ক্লাস নেবো কি প্যাসেজ বা কম্প্রিহেনশনের। তো প্যাসেজ বা কম্প্রিহেনশনের ক্ষেত্রে আপনার 5টা মার্ক সব পরীক্ষায়, বিউপিতে বলেন, জাহাঙ্গীরনগরে বলেন, চট্টগ্রামে বলেন, রাজশাহীতে বলেন, থাকবেই। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যে টপিকে আসলে কেউ ফ্রি ক্লাস নিতে চায় না, আমরা সেটাই ফ্রি ক্লাস নিব ইনশাল্লাহ, এবং ধরে ধরে বোঝাবো যে কীভাবে কোন প্যাসেজে কোন ধাঁচের কোশ্চেনগুলো কীভাবে উত্তর করতে হয়। তাহলে দেখবেন যে আপনার সামনে চলার রাস্তাটা অনেক বেশি সহজ হবে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর যে সকল বন্ধু বান্ধব এখনও ভর্তি হয়নি তাদেরকে আমাদের কথা বলবেন। বড় ভাইয়েরা চেষ্টা করে যে, যেমন আমি ফার্স্ট ক্লাসে আপনাদের একদম হায়ার থট দিয়েছিলাম, দেওয়ার পর দেখি যে অবস্থা সুবিধাজনক না। আস্তে আস্তে আমরা এখন সাধারণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি তুমি কোনো বিশ্ববিদ্যালয় 1 থেকে 10-এর মধ্যে আসতে চাও, সাধারণ বেসিকের পাশাপাশি তোমাকে হায়ার থটগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেগুলো আমি নর্মাল থটের কথা বলি এগুলো অনেক শিক্ষকের কাছে হায়ার থট, কিন্তু এগুলো আমার কাছে নর্মালি। আর যেগুলো আমি হায়ার থটের কথা বলি সেগুলো তাদের কাছে হয়তো বা দিবা স্বপ্নের মতো। তো আমার থেকে শুরু করে আপনাদের পরিবারের সবারই টার্গেট থাকে এরকম, যে আমরা একদম শূন্য থেকে শুরু করে আমরা সর্বোচ্চ পর্যায়ে যতদূর তোমার নিয়ে যাওয়া যায়, গাইডেন্স দেওয়া যায়। দেখো পড়ার দায়িত্ব তো তোমার, আমরা তো তোমাকে পড়া মুখস্থ করাই দিতে পারবো না, আমি তোমাকে দেখাই দিতে পারবো যে এটা হচ্ছে রাস্তা। কান এভাবেও ধরা যায়, কান এভাবেও ঘুরেও ধরা যায়, কান দুইভাবেই ধরা যায়। এখন তোমাকে রাস্তাটা পছন্দ করে নিতে হবে। হ্যাঁ, আমরা বলে দেবো যে কীভাবে পড়লে তোমার হয়ে যাবে, পরিশ্রমটা দিন শেষে তোমাকেই করতে হবে, আমরা শুধু গাইডেন্সটা দিতে পারি। হ্যাঁ, একটু ভালো করে পড়াশোনা করো, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, সবার জন্য মন ভরে দোয়া রইল। আমার জন্য তোমরা অনেক বেশি করে দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর একটু ভর্তি হয়ে যেও, যারা ভর্তি হওনি বন্ধুদেরকে বলে দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।